রাষ্ট্রের জন্য দরকার হচ্ছে আসলে তার নাগরিকের ফ্যাসিলিটি এনশিওর করা। এইটা যদি এনশিওর করতে পারে তাহলে আসলে সেই রাষ্ট্র অটোক্রেট না ডেমোক্রেটিক, এটা মেনে করে না। এটা আসলে মানে কেউ হয়তো অতটা মাথা ব্যথার কারণ হিসেবে তো আমাদের দেশের লোকজন তো আসলে অথর্ব এবং ভিক্ষুক মানসিকতা। তুমি দেখছো কিনা যে তারেক জিয়ার সামনে যেভাবে লোকজন গিয়ে পা ধরে সালাম করতেছে, এটা কিন্তু খুব অড আসলে। আমাদের এখানকার যেমন ধর আমাদের যে ধর্মীয় মূল্যবোধ বা স্ট্রাকচারের কারণে দেখা যাচ্ছে যে সোশ্যাল স্ট্রাকচারের কারণে এখানে তো ছেলে মেয়ের মেলামেশা বা ওই চাপালিশ আকাঙ্ক্ষার যে বিষয়টা, ওখানে তো অনেক রকম ব্যাপার আছে, তাই না? যেমন ধরো যে আমি যদি এখন আমার যাকে ভালো লাগে তাকে নিয়ে যদি আমি এখন ইয়েতে যাই, ঘুরতে যাই, বিয়ের কাগজপত্র হাবিজে মেলা কিছু দেখাইতে হবে, তাই না? বা কেউ যদি ছবি তুলে দেয় আরে বিয়ে ছাড়া ঘুরতে গেছে, অনেক জ্ঞান অনেক সামাজিক রোষানল করতে হয়। তো চায়নার ক্ষেত্রে এই সব রেস্ট্রিকশন তো নাই। ফলে এই যে ধরো আমি না বলে চাপালিশ বলতেছি, কারণ কি এই শব্দের প্রতি মানুষের এক ধরনের না মানে এক ধরনের কাজ করে। তুমি ধরো যে তুমি আমার জাস্ট বাবুল রেশোর পডকাস্ট গুলো দেখো, কোন একটা ছেলের সাথে আমি পডকাস্ট করে সেটার ভিউ কত হয়, কোন একটা মোটামুটি গুড লুকিং মেয়ের সাথে পডকাস্ট করে কত ভিউ হয়। কারণটা কি? পবিত্র না, পবিত্র বিষয়টাই তো আসলে একটা আরোপিত বিষয়, তাই না? মানে ধরো যে মুসলিমদের কাছে যেটা পবিত্র হিন্দুদের কাছে তো সেটা পবিত্র না, আবার হিন্দুদের কাছে যেটা পবিত্র মুসলিমদের কাছে সেটা পবিত্র, খ্রিস্টানের কাছে যেটা পবিত্র মুসলিমদের কাছে বা হিন্দুদের কাছে, তার মানে তো পবিত্র যে জিনিসটা পবিত্র সেটা সব মানুষের জন্য পবিত্র ইউনিভার্সালি হবে, তাই না? মানে লিভিং করা বরং তুলনামূলক ইজি বিয়ে করার চেয়ে। কিন্তু মেয়েরা কি আসলে ওই লিভিং বা ওইদিকে কি ঝুঁকতে চায়? হ্যাঁ, মানে ওদের মেয়েরা তো অনেক স্বাধীন চেতা, বাংলাদেশি মেয়েদের মতো না তো। শুভ দুপুর হিমালয় ভাই, অনেকদিন পরে দেখা হলো। আপনার এই আকাঙ্ক্ষিত পডকাস্ট যে চায়না থেকে ফেরত এসে আপনার সাথে একটা পডকাস্ট করব। হ্যাঁ, মানে তোমার সাথে তো অলরেডি মানে আজকে 4 নম্বর বা 5 নম্বর ডেট, এতগুলো ডেট মিস হয়ে গেছে। আজকে ফাইনালি যে হয়েছে মানে ডেটটা হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। তারপর আমি 45 মিনিট লেট করছি, সরি, মানে ঠান্ডার ইয়েতে আমি একবার ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ছিলাম। তো খারাপ না, ভালোই হয়েছে। আপনি একটা কমলা লেবুওয়ালা দিলেন, জামা গিফট করলেন, তো ভাবলাম যে ওইটার সাথে সামঞ্জস্য রেখে একটা দুটো কমলা লেবু নিয়ে আসি আপনার জন্য। কমলা লেবু নিয়ে আপনিও পড়ছেন কমলা। হ্যাঁ, এই যে আমার আছে কমলা, সবই কমলা। আমার কিছুটা কমলা, এই যে টি-শার্ট, তারপর মাফলার, সবই কমলা কালার, সবই কমলাময়। আমার এটা কি কমলা বলা যায়? না, তোমার এটা কমলা না, সম্ভবত তোমার এটা অন্য কোনো কালার হবে। আচ্ছা, তাহলে আপনার যে একটু বেসিক দিয়ে শুরু করি আর কি, চীনের যে ভ্রমণটা। তো আপনি তো আগে মানে বাংলাদেশ থেকে পরে ভারতে গেলেন শুরুর থেকে, তো ভারত ভ্রমণ করে আবার চীনে ভ্রমণ করলেন। তো যখন চীনের মাটিতে পা দিলেন তখন আপনার আসলে অনুভূতিটা আসলে কেমন? আসলে এই টাইপ অনুভূতিগুলো আমার ইন্ডিয়াতেই শেষ হয়ে গেছিল। মানে নতুন একটা জায়গায় যাব, কাউকে চিনি না, হিন্দি ভাষা পারি না, কি করব না করব, এই যে টেনশনগুলো, এগুলো আসলে ইন্ডিয়াতে ওই যখন আমি 1.5 মাস ছিলাম শেষ হয়ে গেছিল। আর চায়নার ক্ষেত্রে যেটা হয়েছে যে চায়নায় আসলে আমার যে 10টা শহর বাছাই করা ছিল, প্রত্যেকটা শহরেই বাঙালি স্টুডেন্ট আগে থেকেই যোগাযোগ করা ছিল। তো ফলে চায়নায় গিয়ে আসলে আমার অ্যাবসলিউটলি কিছুই মনে হয় নাই। ওইখানে যদিও সব অ্যাপস ব্লক করা, তো আমি দেশে থাকতেই একটা ভিপিএন কিনছিলাম শ্যাডোফ্লাই নামে, সেটাও আবার চায়নার একটা ছেলে বলছিল। তো ওই ভিপিএন থাকার কারণে কোনো ইস্যু হয় নাই। আর যেহেতু ট্রান্সলেটর ছিল, মাইক্রোসফট ট্রান্সলেটর যেটা, সেটা অবশ্য এতে চায়নায় ব্লক করা না, ওইটা কাজ করে। তো এই জন্য আসলে বিন্দুমাত্র কোনো জড়তা ভয় কিছুই কাজ করে নাই। কিন্তু আমার ফ্লাইটটা একটু অড টাইমে ছিল, মানে ভোর 5:30টায় যখন পৌঁছাইছে। তো ওই সময়ে তো যেহেতু তখনও কোনো সিম টিম নেই, কোনো ইন্টারনেট নেই, কিছু নাই। ফলে ওইখানে যেটা হয়েছে যে তখন ট্যাক্সি নেওয়ার ক্ষেত্রে বা কীভাবে কী করবো, এইটা কিছুটা অলসতা কাজ করতেছিল। তো যাই হোক, ওই প্রথম ধাক্কাতেই 400 RMB আমার খরচ হয়ে গেছিল। নর্মালি ওইখানে যদি আমি দিদিতে যাইতাম তাহলে সর্বোচ্চ 100 RMB আসতো। তো এই ভোরবেলা দেখছে একটা ফরেনার, ওরা আর কি ইচ্ছা মতো ভাড়া নিচ্ছে। তো বলতে পারো যে ওই প্রথম দিনের প্রথম 4 ঘন্টা
ওইটাই আমার একটু নার্ভাসনেস ছিল, মানে ভাবতেছিলাম যে এই 28 দিন সার্ভাইভ করতে পারবো কিনা। এরপরে ওই যখন বাঙালি একটা স্টুডেন্ট ছিল রাজন মোল্লা, ও আমার হোস্টেলে আসলো 12টার দিকে, তারপর আমাকে ফোন কিনে সিম কিনে দিল। এরপরে আর বাকি 27 দিনে কিছুই মনে হয় নাই। চমৎকার। এখন বাংলাদেশের একটা নির্দিষ্ট মানে জলবায়ু আছে, আবহাওয়া আছে, আমরা যেটাতে ইউজ টু। তো এখন হঠাৎ করে আপনি যখন চায়নাতে গেলেন, তখন সেই যে আবহাওয়াটা, ওইটা আপনার শরীর এবং মনে আসলে কি প্রভাব ফেললো, যে ওইটা খুব সিগনিফিকেন্ট কিছু কি মনে হয়েছে কিনা? আমি যখন গেছি তখন মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ওই সময় বেইজিং এর টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 17-18 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা। তো একটু ঠান্ডা, কিন্তু এমন না যে এই ঠান্ডা একদম সহ্য করা যাবে না। যেমন আমাদের বাংলাদেশে গত কয়েকদিনে সম্ভবত 13, 14, 15 এরকম করতেছে। কিন্তু ওই যে নিরাপত্তা পোশাক ছিল, নিরাপত্তা পোশাকের কারণে ওইটা হয় না। আর ওদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেশ ভালো, মানে ওদের তো ওই হয় না, মানে বাইক যেগুলো ইলেকট্রনিক বাইক, তো ফলে ওই ডিজেল টিজেল তো পোড়ায় না, গাড়িগুলোও বেশিরভাগই ওইভাবে চলে। যে কোনো ওদের ঢাকার বাতাসের মতো তো দূষিত বাতাস না, ওদের বাতাস খুব। এটা কিন্তু আপনি কি বলুন না, চেঞ্জেস খেলেন। আমাদের এখানে তো ভারী বাতাস, আমরা তো মানে বাইরে না যাওয়া পর্যন্ত আসলে বোঝার উপায় নাই। না, ওইটা ফিল করা যায়, মানে তুমি ঢাকায় গেলে বেরোলেই তুমি বুঝবে যে বাতাসটা কেমন যেন। কিন্তু ওইখানকার বাতাসটা খুব ঝিরিঝিরি ধরনের, ফলে বাতাসটা এক ধরনের একটা রিফ্রেশিং ফিলিং দেয় বেইজিং এর। আমার মানে নানজিং এ যখন গেছি ওই সময় ঝিরিঝিরি বৃষ্টি ছিল, বৃষ্টি আবার ঠান্ডা, ওই সময়টাতে একটু চ্যালেঞ্জ ফেস করছি। ওই নানজিংয়ে 4 দিন ছিলাম। এর বাইরে বাকি সময় ওরকম মানে আবহাওয়ার কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়। আর সেনজেন বা গুয়াংজুতে যখন আসছে, ওখানে তো রীতিমতো 27-29 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে বাংলাদেশের মতো গরম। তো ওইটার কিছু ইস্যু হয় নাই। তাহলে এখানে মানে আবহাওয়ার কথা, যেহেতু জলবায়ুর কথাটা যখন আসলো, তো ওরা তো মানে বেশ প্রযুক্তিগতভাবে মানে কাইন্ড অফ ফিউচারিস্টিক একটা দুনিয়ায় বসবাস করতেছে। মানে আমরা বাইরে থেকে যেটা দেখি আর কি, আপনি তো ভিতরে কিছু দেখছেন। তো এখন ওই ক্ষেত্রে ওরা আসলে পরিবেশ নিয়ে কতটুকু সচেতন, বা পরিবেশের দিক থেকে কি মনে হয় যে আমাদের বাংলাদেশে মানে বাইরের কেউ যদি মানে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে তো একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস তো পড়ে ওই জায়গায়, তো ওরা কি এই ব্যাপারে কি খুব একটা সচেতন? আমার কাছে তো সচেতনই মনে হইলো, মানে ওদের গাছপালা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আমি তো ওইভাবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে যাই নাই, সো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো যেহেতু যাই নাই, এই জন্য ব্যাপারটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো না। বাট আমি যেহেতু অনেক মানুষ, ওদের অনেকের সাথে গল্প টল্প করছি, ওদের কাছে শুনছি যে তোমাদের এনভায়রনমেন্ট ইস্যু নিয়ে তোমাদের কোনো আছে কিনা। তো যেটা জানলাম যে ওইরকম মানে আমাদের যেরকম এই বায়ু দূষণ হয়, ওরকম বায়ু দূষণ, শব্দ দূষণ, এই দূষণগুলো ওদের রিলেটিভলি খুবই কম। ওরা তো ইনফ্যাক্ট নিজেরাও কথা বলে খুব নিচু স্বরে, তো এই জন্য ওদের বেশিরভাগ দূষণই না। এখন ইন্ডাস্ট্রিয়াল প্রদূষণ যেটা, সেইটা আসলে আমি এক্সপিরিয়েন্স করতে পারিনি, যেহেতু ইন্ডাস্ট্রি দেখা হয়নি। কিন্তু অন্যান্য দূষণ যেগুলো, ওইগুলা তো ওরা বেশ ভালো, এবং ওদের বনায়ন তো বেশ ভালো রকম। মানে ওদের যেটা দেখলাম যে সাগরের পাড়ে, নদীর পাড়ে সবখানেই প্রচুর গাছপালা লাগানো, এবং সেগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করা, তো সিস্টেমেটিক সবকিছু। তাহলে আমাদের এখানে যে আমরা যে মানে এনভায়রনমেন্ট নিয়ে যে একটা ক্রাইসিসে থাকি, তাহলে এটা কি মানে ওইটার সাথে কি কানেক্ট করা যায় যে না, এটা আসলে প্রযুক্তিগত একটা উন্নয়নের সাথে সাথে কি মানে আমরা যদি প্রযুক্তিগতভাবে যদি উন্নয়ন করতে পারতাম, তাহলে কি আমাদের কি এই জিনিসগুলো কি ঠিকঠাক হয়ে যেত? না, আমার কাছে এই জিনিসটা প্রযুক্তিগত মনে হয় না। প্রযুক্তি তো ধরো এটা একটা সিমটম, মানে প্রযুক্তি তখনই আসবে যখন তুমি জাতিগতভাবে ডেভেলপড হবা, তাই না? ওয়েল এডুকেটেড হবা। তো আমাদের এইখানে তো মানুষের মৌলিক চাহিদাই পূরণ হয় না। আমাদের এখানে মানুষের চাকরি নাই, মানে এখন বেকার সম্ভবত 30 লাখের বেশি, এবং এমন না যে এরা খুব স্কিল্ড, এত আনস্কিল্ড, এদেরকে তুমি কোন কাজে লাগাবা? কোনো কাজও এদেরকে লাগাইতে পারবা না। ফলে এটা একটা ইস্যু। তারপরে আমাদের এখানে ধরো পলিটিক্যাল আনস্টেবিলিটি তো মারাত্মক। এই যে আমরা এখন যে সময় আছি, তোমার কি মনে হয় যে বাংলাদেশ খুব ভালো সিচুয়েশনে আছে? তো এই সমস্ত মানুষের জীবন ধারণই যখন প্রশ্নবিদ্ধ, সেখানে তো আসলে তুমি পরিবেশ নিয়ে যে করবে, এটা তো আসলে সেকেন্ডারি ইস্যু। পরিবেশ তো বিলাসিতা টাইপের মতো। হ্যাঁ, মানে পরিবেশ তো তোমার প্রাইমারি নিড না।
তো তোমার আগে তো তোমার সুশাসন, তোমার পলিটিক্যাল স্টেবিলিটি, ওয়েল এডুকেশন, এই জিনিসগুলো থাকতে হবে, বা ধরো ইন্ডাস্ট্রি থাকতে হবে। আমাদের আসলে দেখো, আমাদের যদি তুমি আমাদের ইকোনমি দেখো, আমাদের ইকোনমির দুইটা সোর্স, কি একটা সোর্স হচ্ছে গার্মেন্টস আর একটা হচ্ছে রেমিটেন্স। তো গার্মেন্টসে আমরা আসলে কি করি, আমরা গার্মেন্টসে যা আয় করি তার চেয়ে তো বেশি আসলে দেখা যায় এলসিতে খরচ হয়ে যায়। প্রত্যেকটা জিনিস চায়না থেকে ইম্পোর্ট করা। তো যা আমরা আসলে আয় কি করি, মানে ওই পারচেজ অর্ডার থেকে যা পাই সমপরিমাণ জিনিস ইম্পোর্ট করেও খরচ হয়ে যায়। এবং তুমি যদি গার্মেন্টসে দেখো যে এখানে আসলে সেলাইটা হয়, কিন্তু ডাইংয়ে যে পরিমাণ পানি এরা নষ্ট করে, এবং যে এই নদীর পানিগুলো যেভাবে দূষিত হয়, এই যে বুড়িগঙ্গার নদীটা যে মরে গেল, এইটার পেছনে তো গার্মেন্টসের যে ডাইং, যেটা এটার একটা বড় দায় আছে না, মাছ টাছ সব মরে গেছে। তো ফলে গার্মেন্টস যদি একটা দেশের ইকোনমির প্রধান সোর্স হয়, সেই দেশের পরিবেশ নিয়ে তুমি কিভাবে কথা বলবা? আর রেমিটেন্স যারা দেয়, মানে আমরা আমেরিকা বা ইউরোপে আমাদের যে সমস্ত বাংলাদেশি স্টুডেন্ট পড়তে যায় বা যারা মাইগ্রেট করছে, তারা যে টাকা পাঠায় ওইটাকে কিন্তু আসলে আমরা রেমিটেন্স হিসেবে কম হাইলাইট করি। আমরা হাইলাইট করি হচ্ছে যে মিডল ইস্ট থেকে যারা, মানে ওই হোয়াইট, ওটাকে ব্লু করার জন্য হোয়াইট করার জন্য, মানে যেটা শ্রম দিয়ে করতে হয় না, মানে পেশি শ্রম আর কি। হ্যাঁ, তারা করে। তো এটা ব্লু কলার, এরা তো খুব একটা এডুকেটেডও না। ফলে তুমি দেখো যে আমাদের পুরো কান্ট্রির যে ব্যাকবোনেই তো আসলে প্রবলেম আছে। যদি এমন হইতো যে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি আসলে প্রচুর ইনকাম করতেছে, তাহলে তুমি জিনিসটা ডিফারেন্টলি চিন্তা করতে পারতা। সেটা তো হচ্ছে না। এই জন্য তুমি চায়নার রেসপেক্টে আসলে বাংলাদেশের কোনো প্রকার কোনো তুলনাই চলে না। চায়না এখন সারা পৃথিবীর পরাশক্তি, তাই না? মানে আমেরিকার সাথে তো চায়না এখন প্রায় ফাইট করতেছে, নেক টু নেক ফাইট করতেছে, এবং সারা পৃথিবীর বিজনেস কন্ট্রোল করতেছে চায়না। যে জিনিস চায়নায় পাওয়া যায় না সেটা আসলে পৃথিবীতেই নেই। তো তার সাথে তুমি আসলে বাংলাদেশ, যারা হচ্ছে, যদিও আমরা বলি মধ্য আয়ের দেশ, আসলে আমার কাছে এটা একটা ফাঁকিবাজি টার্ম মনে হয়। আমি এটাকে বাংলাদেশকে অনুন্নত দেশ হিসেবেই দেখি। বাংলাদেশের সাথে তুমি চায়না রেসপেক্টে তুলনা করতে গেলে তুমি শেষ। এখন ধরা যাক যে প্রাণ আরএফএল-এর বার্ষিক আয় কত, এটা দেখে যদি আমার বন্ধু যে মাত্র একটা স্টার্ট আপ খুলছে সে চিন্তা করে, সেটা তো হবে না। তো চায়না এবং বাংলাদেশের যে জিনিস জায়গাটা, ওইটা আসলে ওই লেভেলেই দেখতে হবে। ফলে চায়নার আলাপে বাংলাদেশকে তুমি ঢুকাইতে গেলে পুরো আলাপটা আসলে নষ্ট করে হয়ে যাবে। এটার মেইন উদ্দেশ্য ছিল যে, মানে ওরা তো আর কি প্রযুক্তিগতভাবে যেটি মানে ডেভেলপমেন্টাল ব্যাপারটা আর কি বোঝার চেষ্টা, ওরা তো ম্যাটেরিয়ালিস্টিক ভাবে যথেষ্ট উন্নয়ন করে ফেলছে অলরেডি। তো ওইটার সাথে সাথে তো এখন একটা অবকাশ হয়েছে যে এনভায়রনমেন্টটা নিয়েও ওরা একটা সিস্টেম। চায়নার যে সিল্ক রোডের ব্যবসা, সিল্ক রোড তুমি দেখো, এই সিল্ক রোড তো সে খ্রিস্টপূর্ব আমল থেকে চলতেছে। তো খ্রিস্টপূর্ব আমলে বাংলাদেশে কোথায় কি ব্যবসা হয়েছে? তোরা তো সেই আদিকাল থেকেই ব্যবসায়ী জাতি। তুমি যদি সিল্ক রোডের ইতিহাস পড়ো, দেখবা যে সারা পৃথিবীর এত যুদ্ধমুদ্ধ একটা বড় কারণ ছিল তো সিল্ক রোডকে দখল নেবে সেটা নিয়ে। তো সিল্ক রোড তো পুরাটা আসলে ওরাই কন্ট্রোল করছে। ফলে এরা তো এমন না যে চায়না জাস্ট হুট করে ব্যবসায়ী হয়েছে, ওরা সেই সিল্ক রোডের সেই আমল থেকেই এরা এত বড় পাওয়ারফুল। তো ওইগুলা তো আমল নিতে হবে। চায়নার কথা আসলে চলে আসলো কনফুসিয়াসের কথা। তো আমি কনফুসিয়াসকে নিয়ে কনফুসিয়াসের একটা লং ভিডিও দেখতেছিলাম আর কি। ওইখানে আর কি চমৎকার ভাবে সবকিছুই তুলে আনা হয়েছে। পরে অ্যানালেক্টও পড়ছি আর কি তার এগুলা। তো আমার একটা ধারণা ছিল কনফুসিয়াসকে নিয়ে যে সে একটু রিচুয়ালিস্টিক, মানে তার ওই মানে কথা টেক্সটের ভিতরে একটা রিচুয়ালিস্টিক ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমি আবার যখন রিড করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে কনফুসিয়াসের ওই টেক্সটগুলোতে দেখলাম যে মানে তিনি মোরাল ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিকে খুব একটা মানে নজর দিছে, রাদার দেন ওই রিচুয়ালিস্টিক বা একটা ঈশ্বর বা ওইরকম টাইপের। এরকম আমি আসলে ওইরকম পাইলাম না। বলছে যে ইন্ডিভিজুয়ালিস্টিক ডেভেলপমেন্ট আর কালেকটিভ দুটাকেই ফ্লারিশমেন্টের দিকে সে টানার চেষ্টা করছে আর কি তার ওইগুলোতে। তো এটা আমি একটা নতুন একটা অ্যাসপেক্ট দেখলাম। আর যদিও আর কি তিনি ওই যে আমাদের মোরাল বা এথিক্সের যে বিষয়টা, ওখানে সাবজেক্টিভিটির একটা ব্যাপার আছে, সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ। তো এখানে আবার তিনি ইউনিভার্সাল মোরালিটির ওই জায়গাটা ধরছে, যেটা সর্বজনীন একটা মোরাল তো সব জায়গায় থাকে।
গভীরভাবে। তো ওখান থেকে সে আবার হেভেন, তিয়ান এরকম টাইপের মানে জিনিসগুলো উল্লেখ করছে। আর পূর্বপুরুষদেরকে সংরক্ষণ করার চেষ্টা করছে। এটা আপনি চায়না দেখছেন কিনা, যে তারা ইতিহাসকে খুব সংরক্ষণ হ্যাঁ করে হ্যাঁ, রাখছে। মারাত্মক মারাত্মক। মারাত্মকভাবে সংরক্ষণ করছে এবং ওইটার সাথে ধরে তারা নতুন কিছু ডেভেলপমেন্টের দিকে আগাইছে। তো তো এইখানে দেখলাম যে কনফুসিয়াসের এলিমেন্টগুলোতে, টেক্সটের এলিমেন্টে দেখলাম যে কালেকটিভিটির প্রতি একটু সে হালকা লিনিং করে, ইন্ডিভিজুয়ালিস্টিকের ওই জায়গাটা একটু হালকা আমার কাছে প্রায়োরিটির ভিত্তিতে একটু কম মনে হয়। বাট এই ব্যালেন্সের যে বিষয়টা, এইটা আপনি চায়নায় কেমন পরিলক্ষিত করছেন আর কি, যে কালেকটিভ ইন্ডিভিজুয়াল, যেহেতু আপনার ওই বই ডিটাচমেন্ট টু ডিপার্চারে ছিল যে ইন্ডিভিজুয়াল কালেকটিভিজম, হ্যাঁ, তো আমার কাছে কনফিউশিয়াসের ব্যাপারটা একটু উল্টা লাগছে, যে কালেকটিভ ইন্ডিভিজুয়ালিজম কাইন্ড অফ মানে প্রায়োরিটির সেট দিয়ে হালকা। এইটা আপনি কেমন ভাবে করিলেন? ওরা তো কনফুসিয়াসকে বেশ ভালো রকম সেলিব্রেট করে। ওরা যেহেতু অর্গানাইজড কোনো ধর্মই করে না, ওইভাবে পালন করে না। ওদের ওখানে ওরা কমিউনিজমকেই একটা ধর্ম বানানোর চেষ্টা করতেছে, এবং এটা ওদের নিজেদের লোকজনই বলে যে আসলে আমাদের ধর্ম হচ্ছে কমিউনিজম, মানে কমিউনিজম ওদের ধর্ম, এরকম বলার চেষ্টা করে। তো সেক্ষেত্রে কমিউনিজম তো আসলে তোমার ব্যক্তির আইডেন্টিটির চাইতে কমিউনিটিকেই করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে তুমি কনফুসিয়াসের যে এটা বললা, ওরা মোরালেস আসলে ওই দিকেই, যদিও ওরা আসলে ওরকম খুব সোশ্যাল আমার কাছে মনে হয় নাই। ওরা খুব যে বন্ধু বান্ধব মেনটেন করে সেটাও মনে হয় নাই। কারণ তুমি নিশ্চয়ই জানো যে ওদের দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এক সন্তান নীতি ছিল। এক সন্তান থাকলে যেটা হয়, তোমার তো কোনো কাজিন থাকবে না, তোমার ওই যে মামা, চাচা, খালু, এই ধরনের খালা, এই ধরনের সম্পর্কগুলো থাকবে না। ফলে ওদের মধ্যে তো এক ধরনের প্রচন্ড লোনলিনেস ব্যাপারটা আছে। এবং এই কারণে যেটা আমি দেখলাম যে ওদের ওখানে কুকুর বিড়াল পালার প্রবণতা অত্যধিক বেশি। তুমি যদি খেয়াল করে দেখো যে ঢাকা শহরে এখন কিন্তু মানুষের মধ্যে বিড়াল পালার প্রবণতা অত্যধিক বাড়ছে। তো আমি এটাকে যদি প্রাণের অ্যাসপেক্ট থেকে না দেখে এইভাবে দেখি যে বিড়াল যে মানুষগুলো পালে, এরা কি খুব সোশ্যাল? আমার একটা স্টাডি ছিল, আমি দেখছিলাম যে আসলে যারা এই বিড়াল পালে এই মানুষগুলো এক ধরনের বিষণ্ণতায় ভোগে এবং প্রচন্ড লোনলিনেসে ভোগে, এবং এদের লাইফে হিউম্যান টাচ কম। এরা মানুষকে ট্রাস্ট করে কম। ফলে এদের মধ্যে এক ধরনের মেলানকলিক ব্যাপার কাজ করে। তো এই যে এত তো ঢাকা শহরে দেখবে যে বিড়াল পালার যে একটা আলাদা কমিউনিটি এবং এটা নিয়ে যে একটা ক্রেজ, এটা তো ইন্ডিকেট করে যে আসলে আমাদের এই ক্যাপিটালিস্ট সময়ে আমাদের লোনলিনেস অত্যধিক বেড়ে গেছে, আমাদের মধ্যে হিউম্যান ইন্টারাকশন কমে গেছে। তো চায়নার তো সেম, মানে কুকুর বিড়াল নিয়ে এদের যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ সময়, গাড়ির মধ্যে থেকে বিরাট বিরাট কুকুর বেরোচ্ছে, বিড়াল বেরোচ্ছে। তো ওই যখনই মানুষের মধ্যে ইন্ডিভিজুয়ালিস্ট ক্যারেক্টার প্রচন্ডভাবে ডেভেলপ করে এবং সে যখন তার লাইফের মিনিং খুঁজে পায় না, যখন সে এই প্রচন্ড লোনলিনেসে ভুগতে শুরু করে, তখনই সে আসলে মানব সঙ্গের চাইতে এই ধরনের প্রাণীগুলোর প্রতি তাদের অ্যাটাচমেন্ট বাড়ে। কারণ কি হয়, এই প্রাণীগুলো তো রেসপন্স করতে পারে না, ফলে সে তার মতো করে এদেরকে পালে, সময় কাটায়, মানে সে তার একটা প্রক্সি আইডেন্টিটি হয়ে ওঠে আর কি। তো চায়নার মানুষের এই বৈশিষ্ট্যটা থেকে তুমি কেবল যে ইন্ডিভিজুয়ালিজমের ব্যাপারটা বললা, ওইটা খেয়াল করার মতো ব্যাপার আছে। কিন্তু ওই যে বললাম, যেহেতু কমিউনিজমকে ওরা ধর্ম মনে করা শুরু করে, ফলে কমিউনিজম তো আসলে আলাদা করে ব্যক্তির আইডেন্টিটিকে এন্ডোর্স করে না, ওরা তো কালেক্টিভলি দেখার চেষ্টা করে। এটা কিছুটা রাষ্ট্রীয়গতভাবেও তো ইনডিউসড, রাষ্ট্রগত ওদের পলিসিটা। হ্যাঁ, ওদের তো জমির মালিকানা নাই, জমির মালিকানা তো রাষ্ট্রের সাথেই থাকে। সো এই জায়গায় আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল যে ব্যাপারটা বললেন, সেটা হলো এটা হয়তো বা ক্যাপিটালিজম বা মানে ক্যাপিটালিজমের যে সর্বজনীন যে একটা প্রভাব, ওইটার কারণে হয়তো বা এই জিনিসটা হইতে। হ্যাঁ, মানে চায়না সব জায়গায় কমিউনিজম বলতেছে, কিন্তু সব জায়গায় তো আবার ক্যাপিটালিস্ট কালচার, ফলে ওরা একটা হাইব্রিড স্ট্রাকচারের মধ্যে আছে। এই হাইব্রিডের কারণে তাদের হয়তো আরো বেশি সাফোকেটিং লাগে। আমি চায়নার মানুষজনকে আমি জানি না, চায়নার মানুষজনকে আমার খুব একটা ওই রকম রিফ্রেশিং লাগে নাই। এরা কাজকর্ম করে, আয় রোজগার করে, এবং শনিবার এবং রবিবার এই আনন্দ ফুর্তি করে, এই কিন্তু সামগ্রিকভাবে মানে এদের সাথে গল্প করে মজা নাই। মানে
তুমি বাংলাদেশিদের সাথে কথা বললে বা ইন্ডিয়ানদের সাথে কথা বললে যেটা হয়, এরা কথার অনেক অ্যাঙ্গেল বোঝে, কিন্তু এরা খুব ওয়ান ডিরেকশনাল চিন্তা করে। মানে একটা কথার যে অনেক রকম মিনিং হইতে পারে এটা ওরা বুঝতে পারে না, ফলে কিছুটা যান্ত্রিক সিস্টেমেটাইজ ব্যাপার। ফলে এদের সাথে আড্ডা দিয়ে মজা নেয় আসলে। আমি তো তো মানে অনেকের সাথে গল্প করলাম, মজা পাই না এদের সাথে গল্প করে। তাহলে ইন্ডিয়াতে আপনার তাহলে এটা নিয়ে এমন একটা ভিন্ন অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, ইন্ডিয়ার লোকজন কিছুটা রুড, মানে যাদের সাথে কথা বলছিলাম, রুড বলতে হচ্ছে এদের মধ্যে সজাত্যবোধ অনেক বেশি। এবং বাংলাদেশের সাথে যে বাংলাদেশের কথা অবশ্য ওই অন্য প্রদেশের অনেক মানুষ জানেই না, কিন্তু এটা বুঝতে পারে যে বাংলাদেশের সাথে ইনফিরিয়র, ফলে ওই ধরনের একটা ব্যাপার আছে, কিছুটা ওই হিন্দু মুসলিমের ওই জায়গা থেকে দেখার বিষয় আছে। বাট স্টিল তাদের সাথে গল্প করে মজা আছে, কিন্তু চায়না লোকদের সাথে গল্প করে আমি কোনো মজা পাইনি। খুবই ওয়ান ডিরেকশনাল স্টাইল এরা চিন্তা ভাবনা করে। না, পার্টি তো আপনার রাজনীতি রাষ্ট্রীয় ভাবে তো তারা ওয়ান স্টেট পলিসি, মানে সবকিছু একদম ডিরেকশনাল সিস্টেম, ওভার সিস্টেমাইজড আর কি। এখন আপনি যখন ইন্ডিয়াতে যখন বিভিন্ন স্টেট ঘুরলেন, তো ওইখানে তো মানে মারাত্মক লেভেলের বৈচিত্র্য। এক একটা জায়গায় স্টেটে গেলে বা কিছু দূর গেলেই ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চায়নার ভিতর এটার মানে এটা কেমন দেখলেন আর কি? চায়নার শহরগুলো কম বেশি একই রকম, মানে ধরো ট্রাফিক সিস্টেম বলো, তারপরে দোকানপাটের বলো, রাস্তাঘাট বলো, কম বেশি একই রকম। পার্থক্য হয় হচ্ছে কোনো একটা শহর কোনো একটা কিছুর জন্য বিখ্যাত হয়ে যায়। যেমন তুমি যদি ইয়েতে যাও, গোয়াঞ্জুতে হচ্ছে যে নানা রকম এই কাঁচামাল টাচামাল এইগুলোর জন্য বিখ্যাত, মানে এটা একটা বিজনেস হাব। আবার শেনজেনে গেলে, শেনজেন হলো আইটি, মানে দুনিয়াতে যত রকম আইটি প্রোডাক্ট আছে সব শেনজেনে পাওয়া যায়। আবার হ্যাংজুর দিকে গেলে ওখানে হচ্ছে সিল্কের জন্য বিখ্যাত। কিন্তু তুমি হ্যাংজুর সাথে শেনজেনের যে খুব স্ট্রাকচারাল পার্থক্য সেটা আসলে পাওয়া যায়। রাস্তাঘাট বিল্ডিং প্রায় কম বেশি একই রকম। ওই যে শহরগুলো একটু ধনী, ওগুলোর বিল্ডিং গুলো একটু উঁচু উঁচু, যেমন সাংহাইতে অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে। আর গোয়াঞ্জু যেহেতু একটু পুরনো শহর, গোয়াঞ্জুর বিল্ডিং গুলো একটু পুরানো ধরনের। এর বাইরে তো আসলে আহামরি পার্থক্য একটা শহর থেকে আরেকটা শহরের নাই। মানে ইন্ডিয়াতে যেটা সুস্পষ্ট পার্থক্য করা যায়, ফ্লেভার, টেক্সচার সব মিলে। আমি যে 10টা শহরে গেছি ওখানে আসলে খুব আহামরি পার্থক্য নাই, খাদ্যাভাসও কম বেশি একই রকম। আমি যদি চায়নার ওই যে আরো কিছু জায়গা আছে না যেগুলো একদম গাংসু প্রদেশ যেগুলো আছে, ওই সব দিকে যেহেতু যায়নি, ওদের খাবার হয়তো আলাদা হতে পারে, সিচুয়ানের ওদিকে খাবার হয়তো আলাদা হতে পারে, কিন্তু এই বেইজিং, সাংহাই বা গোয়াঞ্জু, শেনজেন এইসব জায়গার খাবার দাবার, নানজিং মোরালেস একই রকমই। ওই যেটা সিচুয়ান প্রদেশের যে দোকানগুলো আছে, ওদের দোকানগুলোর খাবার একটু অন্যরকম, বাট এর বাইরে লোকাল খাবার যেগুলো প্রায় কম বেশি একই। ফলে পার্থক্য খুব বেশি করা যাবে না। তবে হ্যাঁ, ভাষা আলাদা। যেমন ইয়েতে এই গোয়াংজুর এইদিকে ক্যান্টোনিজ বলে লোকজন, চীনের অন্যান্য অংশে মান্দারিন বলে। ওই ধরনের কিছু ছোটখাটো পার্থক্য আছে, কিন্তু ওভারঅল মানে কেউ যদি শহরের নাম না জানে যে এইটা হচ্ছে নানজিং, এটা হলো শেনজেন, মানে যদি জাস্ট নামও চেঞ্জ করে দেয়, একটা র্যান্ডম পার্সন গিয়ে বুঝতে পারবে না। অনেকদিন, মানে যারা অনেকবার গেছে তারা করতো। আমি যেহেতু প্রথমবার গেছি, আমার কাছে ওই রকম বড় স্কেলে খুব আলাদা কিছু মনে হয় না। সিস্টেম সেটা একই রকম, শুধু ওই যে কোনোটার জন্য ওইটার জন্য বিখ্যাত হয়েছে। যেমন নানজিং হচ্ছে ওদের এডুকেশন হাব, প্রচুর ভার্সিটি আছে ওখানে অন্যান্য জায়গার তুলনায়। কিন্তু বাদ বাকি লোকাল বা রেগুলার লাইফ তো একই মনে হচ্ছে, কারণ টানো। আপনি যে আপনার স্ট্যাটাসে দেখলাম যে লাইব্রেরির কথাটা, লাইব্রেরি সম্বন্ধে আপনার অবজারভেশন কি? ওদের একটা প্রশংসা করলেন লাইব্রেরির বিষয়ে। হ্যাঁ, ওদের তো যে শহরেই গেছি, ভার্সিটিতে গেছি, ভার্সিটির লাইব্রেরিগুলো খুবই বিশাল, সমৃদ্ধ, এবং ওখানে কিছু কিছু জায়গায় বাইরের লোকজন এসে পড়তে পারে, বিশাল কালেকশন। তো বাংলাদেশের ভার্সিটি, মানে ধরো বুয়েটের চাইতে তো বাংলাদেশের টপ র্যাঙ্ক ভার্সিটি নাই। তো বুয়েটে তো আমি 6 বছর পড়ছি, দেখছি তো বুয়েটের লাইব্রেরি কি। তো মানে বুয়েটের লাইব্রেরি কোনোভাবেই ওইগুলোর কোনো ইয়েতে যাইতে পারে না। ঢাকা ভার্সিটির লাইব্রেরি তো অবশ্য আমি যাই নাই, বাট আমি ঢাকা ভার্সিটির ফ্রেন্ড যারা আছে তাদের কাছে তো শুনছি যে ঢাকা ভার্সিটির লাইব্রেরি কিরকম। মানে ধরো যে এই ইয়েতে আমি যখন ইয়েতে গেলাম, হার্ভার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে গেলাম,
বা নানজিং টেক ইয়েতে গেলাম, প্রত্যেকটা যে ভার্সিটিতে তো কম বেশি গেছে, ওদের লাইব্রেরিগুলো যে পরিমাণ জায়গা নিয়ে করা এবং যে পরিমাণ কালেকশন এবং ইন্টারনাল যে রকম ডেকোরেশন, আমি আবারও বলছি যে আসলে তুমি যদি বাংলাদেশের রেসপেক্টে তুলনা করো তাহলে এটা ওইটা হবে না, না। ধরেন বাংলাদেশ বাদ দিয়ে মানে ইন্ডিয়ার সাপেক্ষে যদি ধরি, ইন্ডিয়া তখন কম্পিট করার চেষ্টা করতেছে, আপনি তো ওখানকার শিক্ষার যে কাঠামো ওটা দেখলেন, আর চায়না ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমি চায়নার মতো এত বেশি ইয়েতে যাইতে পারি নাই, বাট আমি মুম্বাইতে গেছিলাম বা পুনেতে গেছি না, মানে ওদের লাইব্রেরিগুলো ইন্ডিয়ার মতো মানে চায়নার মতো এত ভাস্ট না। এখন আমি যদি বলি যে চাইনিজ লোকাল পিপল আর আপনার ইন্ডিয়ান যে লোকাল পিপল, এটা তো মানে আচ্ছা, এটা তো আগেই আলোচনা হলো যে ওয়ান ডিরেকশনাল আর একটা মাল্টি লেয়ার টাইপেরই থাকে বিষয়গুলা জিনিসগুলা। আচ্ছা, তাহলে আর আপনার হেনান প্রদেশে তো যাওয়া হয়নি না? হেনান প্রদেশ কোনটা? হেনান প্রদেশের শহর কি কি আছে? এটা কি ঐতিহাসিক ভাবে না, বোধি ধর্ম থেকে আর কি, বোধি ধর্ম নিয়ে একটা ভিডিও বানাইলাম তো রিসেন্টলি আর কি, তো ওইটা নিয়ে আর কি আপনার চায়ের ওটা বানানোর পরে চায়ের ঘটনা থেকে আপনার কথা মনে পড়ছে আর কি, যে আমি তো চায়ের একটা মিউজিয়ামই তো আছে হ্যাংজুতে, বিশাল পাহাড়ের উপরে, মানে বিশাল বড় এরিয়া জুড়ে। তো যারা আসলে চা প্রেমী তাদের জীবনে একবার হলেও ওই চা মিউজিয়ামে যাওয়া উচিত, মানে একটা অন্যরকম ফিলিংস হয়। এই চায়ের সূত্রটা আসলে তো আপনার বৌদ্ধ ধর্ম যখন ভারত থেকে চীনে চলে গেল, ওখান থেকে আর কি একটা লেজেন্ড টাইপের ইয়ে থেকে আসছে আর কি। ধ্যান করতে বসছিল তাই পর্বতে, তো ওখান থেকে ধ্যান করলে নাকি তার ঘুম এসে যেত। এখন ঘুম থেকে কিভাবে বাঁচা যায়, তখন ভ্রুর এই চুল ছিঁড়ে মাটিতে ফেললো, ওখান থেকে নাকি চায়ের গাছ উৎপন্ন হইলো। আচ্ছা, যাতে ঘুম যাতে না আসে, তো ওখান থেকে আর কি একটা কিংবদন্তি অনুসারে আর কি চায়ের একটা প্রচলন হলো আর কি। বুদ্ধিজম তো ওখানে যে অনেক কিছু ডেভেলপমেন্ট করছে, মানে বিশেষ করে ধরেন জেন বুদ্ধিজমের যে বিষয়টা আছে, আর ওই জায়গার যে তাওইস্ট ধারা তো অলরেডি ছিল ওই জায়গায় বিদ্যমান। তাওইস্ট ধারার সাথে বুদ্ধের যেই ধারাটা, মানে একদম ডিরেক্ট জেন টাইপের যে ধারা, এটা মিশ্রিত হয়ে আর কি একটা ওদের একটা আলাদা অন্য ধরনের আর কি বুদ্ধিজম ক্রিয়েট হয়েছে আর কি জেন ধারাটা। তো এইগুলো হলো ওদের আর কি ডিপার জায়গাটা। আমার কাছে মনে হয় যে কিছু অর্থে ওদের যে নিরীশ্বর টাইপের যেই বিষয়গুলো, নিরীশ্বরবাদী যে ধারাগুলো, এটা মানে এইভাবেই ডেভেলপড হয়েছে আসলে। কারণ বুদ্ধিজমের ভিতরে দেখা যায় যে আসলে মানে ঈশ্বর নিয়ে তেমন একটা, কিন্তু ওরা আসলে বৌদ্ধ ধর্ম এখন খুব বেশি পালন করে না। হ্যাঁ, এটা দেখা যায়। কিন্তু ওই যে বৌদ্ধ মানে ধরেন জেন ধর্ম যেটা, মানে জেন, ওরা তো ধর্ম বলে না, ওই জায়গায় কিন্তু অত বুদ্ধের মূর্তি টুর্তি এগুলো নিয়ে কিন্তু অত মাথা ব্যথা নাই। হ্যাঁ, মানে ওদের যে উপাসনালয় ওগুলো তো একদম ফাঁকা পড়ে থাকে, মানুষজন নাই, কিছু নাই। এই ছুটির দিনগুলোতে তো সব টুরিস্ট চায়, মানে ওইটাকে এখন তুমি রিলিজিয়াস জায়গার চাইতে পর্যটন হেরিটেজ, কালচারাল হেরিটেজ হিসেবে ওইটা হিসেবেই এখন লোকজন বেশি দেখে। এটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে যে ওদের ওখানে কনফুসিয়াস, মানে ওই অর্থে আসলে ধার্মিক আমি ধরতেও পারবো না, মানে আমি যখন পড়লাম আর কি, কনফুসিয়াসকে তারা একজন ইন্টেলেকচুয়াল হিসেবেই কাউন্ট করে, আর খুব ইনফ্লুয়েন্সিয়াল ইন্টেলেকচুয়াল হিসেবেই দেখে। ধর্মগুরু হিসেবে তো আমি, যদিও কনফুসিয়াসের টেম্পল আছে, নানজিং এ আছে, তারপরে বেইজিং এও আছে, আরো একটা কোন শহরে যেন আছে, আমার এই মুহূর্তে মনে নাই। মানে আমি যে 10টা শহরে গেছি, 3টা শহরে কনফুসিয়াসের টেম্পল পাইছি, কিন্তু সেইখানে কোনোভাবেই আমার কাছে তাদের সাথে কথা বলে মনে হয় না যে এটা তারা ধর্ম হিসেবে দেখে। এটাকে সে একজন ইনফ্লুয়েন্সিয়াল ফিলোসফার ওইভাবেই দেখে জিনিসটা। আমি পরে যে পড়তে যে দেখলাম যে আসলে সে মোরাল ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিকে আসলে অনেক মানে জোর প্রদান করছে, এবং আরো ডিপে যাই দেখলাম যে বিষয়গুলো তো আসলে ঠিকই, যেমন ইন্ডিভিজুয়ালিজমের যে লাগাম ছাড়া যে একটা স্বার্থপরতা, হ্যাঁ, আর বিশৃঙ্খলা, ওটাকে আসলে কনফিউশন সেলিব্রেট করে নাই। বলছে যে ইন্ডিভিজুয়ালের যে ফ্লারিশমেন্ট হইলে যেটা হয়, যে সে দায়িত্ব পালন করবে, তার ভাই বোন বা মানে হায়ারার্কি মেনটেন করে শ্রদ্ধা করবে, আর বড়রা যারা আছে ছোটদেরকে স্নেহ করবে, মানে এই যে আমরা যে ছোটকাল থেকে যেটা মোরাল ওই যে নীতি, হ্যাঁ, ওদের ফ্যামিলি স্ট্রাকচার অনেকটা বাংলাদেশিদের মতোই, মানে ওখানে মুরব্বীদের কথা মুরব্বীরা খুব ইনফ্লুয়েন্সার, মুরব্বীদের কথা খুব গুরুত্ব দিয়ে শোনা হয়, বাচ্চাদের খুব কেয়ার করা হয়। এই ভ্যালুস গুলো আসলে বাংলাদেশের সাথে খুব ভালো মতো ম্যাচ করে। গিফটের প্রচলন আছে, যে পাড়া প্রতিবেশী রিলেটিভদের যে একটা সমস্যা একটা গিফট দেওয়া হয়। হ্যাঁ, সো এইগুলো আসলে মানে কনফুসিয়াস থেকে ওরা অ্যাডপ্ট করা জিনিসগুলা।
বাট পরে এগুলো আর লাউৎসুর কেমন প্রভাব দেখলো, মানে এটা নিয়ে কোনো আলাপের কি কোনো অবকাশ হয়েছিল কিনা? লাউসের ব্যাপারে আমি তেমন কিছু জানি না, লাউসে নিয়ে আমি নিজেই স্টাডি মানে কথা বলিনি। কনফুসিয়াস ব্যাপারে টুকটাক জানতাম, এবং কনফুসিয়াসের টেম্পল যেহেতু ছিল, এবং কনফুসিয়াসকে এক্সপ্লোর করা হয়েছে টুকটাক। লাউসের ব্যাপারে আমি জানি না। লাউৎসু ডেভেলপ হইলো হয়তো বা রাষ্ট্রীয় কোপানলে পড়তো, কারণ লাউৎসু তো অনেক মানে আরো অ্যানার্কিস্ট টাইপের কিছুটা, যেহেতু তাকে ওইভাবে চোখে পড়ে নাই, তার মানে সে হয়তো চায়নাতেও অতটা সেলিব্রেটেড। হ্যাঁ, চায়নাতে অতটা সেলিব্রেটেড না, বাট কিছু কিছু জায়গায় হয়তো বা হইতে পারে, মানে যারা আর কি একাডেমিক ভাবে পড়ালেখা করে আর কি। তিনটা গুরুই তো আছে, লাউৎসু, লিৎসু আর সুয়াংজু, তো এদের কি করে। বাট কনফুসিয়াসটা বেশ ভালোই। তো আপনি এখন এই যে নতুন যে বইটা লিখবেন, কনফুসিয়াস ডুয়েলিং অর ফুয়েলিং, দ্য নিউ কনফুসিয়াস, এরকম টাইপের, হ্যাঁ, দ্য আদার কনফুসিয়াস। আদার কনফুসিয়াস। তো এটা কেমন আইডিয়া যাইতে পারে, কেমন ভাবে এটাকে রিক্রিয়েট করবেন? আমি আসলে এইখানে আমার যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে যে একজন মানুষ যে ক্ষমতা কাঠামোর মধ্যে নাই, তার আসলে কি দরকার লাইফে? তার কি প্রচুর ফ্রিডম, মানে ফ্রিডম দরকার, যেখানে তাকে কেউ কন্ট্রোল করবে না, সার্ভেলেন্সে রাখবে না, সেন্সরশিপের ভয় নাই, সেটা দরকার? নাকি তার আসলে ফ্যাসিলিটিস দরকার, লাইক শিক্ষা, চিকিৎসা, তারপর জব অপরচুনিটিস, এটা দরকার? তো জিনিসটা হইতে হবে এক্সক্লুসিভ, মানে তোমার একটা অপশন, তুমি হয় ফ্রিডম করবা, ফ্লারিশ করবা, অথবা হচ্ছে ফ্যাসিলিটি এনজয় করবা। এখন এইটা যখন তোমার অপশন, তখন আসলে বেশিরভাগ মানুষ কোনটা বেছে নেবে? তো আমার অবজারভেশন হচ্ছে বেশিরভাগ মানুষ ফ্যাসিলিটি বেছে নেবে। মানে আমরা যে বলি না যে আমাদের প্রচুর বাক স্বাধীনতা দরকার, আমাদের চিন্তার স্বাধীনতা দরকার, এইটা দরকার, সেটা দরকার, আসলে এগুলো কিছুই দরকার না। যার আসলে যেমন ধরো আমার চায়নাতে একদিন, চায়নাতে না, এটা কোথায়, গুয়াঞ্জুতে রাত, মানে রাত থেকে দাঁতে ব্যথা করতেছিল। পরে একটা ছেলে ওখানে আছে, ও ডাক্তার, ওর কাছ থেকে একটা ওষুধ নিলাম। সেই ওষুধটা অনলাইনে অর্ডার দিলাম, 1:30টার সময় দিয়ে গেল। তো বাংলাদেশে তো এটা কখনো সম্ভব না যে 1:30টার সময় ওষুধ দিয়ে যাবে অনলাইনে। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার ওই সময়টা ইমার্জেন্সি ছিল। তো এখন যদি এইটা হইতো যে আমি মানে তোমার দাঁত ব্যথা আরো 1 সপ্তাহ সহ্য করা লাগবে, যদি তুমি তোমার চিন্তার ফ্রিডম চাও, মানে, এবং এইটার বিপরীতে তোমার অর্থনৈতিক অনিশ্চয়তা থাকতে পারে, এই সব কিছুর বিপরীতেও তুমি ফ্রিডম চাও কিনা, যে কেউ তোমার সার্ভেলেন্স রাখবে না, কেউ তোমার কন্ট্রোল করার চেষ্টা করবে না, তোমার এত সেন্সরশিপের ভয় নাই, কেউ মানে তুমি তোমার সেলফকে গ্রো করাইতে পারবা, এটার বিপরীতে তোমার 1000টা প্রতিবন্ধকতা ফেস করতে হবে। আমার কোনো ওই সিস্টেমেটাইজ কোনো প্রকল্পের অংশ। তো আমি 7 দিন না, আমি 1 মাস 2 মাস 7 বছরও দাঁত ব্যথা সহ্য করতে রাজি আছি, কিন্তু আমি আর ওইগুলো দরকার। কিন্তু আমি শিওর যে অধিকাংশ মানুষই বলবে যে আমার দাঁত ব্যথাটা করা দরকার। বা ধরো দাঁত ব্যথা তো খুব মাইনর, ধরো আমি হার্ট অ্যাটাক করছি রাত 2:30টার সময়, তো 2:30টার সময় আমি হাসপাতালে গেলে বাইচে যাব, অথবা বাংলাদেশের নিশ্চিত 2:30টার সময় হার্ট অ্যাটাক করে অধিকাংশ হাসপাতালে ওই সময় ডিউটি ডাক্তার যারা থাকবে ইন্টার্নি ধরনের, ওরা আমার সার্ভিস দিতে পারে না, মারা যাওয়ার হাই চান্স স্টিল, মানে আমি 20 বছর পরে হলেও মারা যাবো, আজকে মারা গেলাম, আজকেই মারা যাবো, মানে মারা যাও তারা এড়াইতে পারে। তো এটা এক্সট্রিম কেস বললাম, এক্সট্রিম কেসেও আমি সবসময় আমার ফ্রিডমের কথাই বলবো। কিন্তু অধিকাংশ মানুষ আসলে এই এত কমপ্লেক্সিটি চায় না। অধিকাংশ মানুষ চায় সে একটা জব পাবে, সে আর্ন করবে, সব রকম ফ্যাসিলিটিস পাবে, তাইলেই হয়েছে। তো সচ্ছল জীবন। হ্যাঁ, তো আমি এই জিনিসটাই কেস স্টাডি হিসেবে, ধরো যে চায়নার বিভিন্ন লোকজন জীবনযাপন বা ওইটা যা দেখছি, মানুষের সাথে গল্প করছি, বা বিভিন্ন মানুষের যে স্টোরি শুনছি, সেইগুলোর ভিত্তিতে আমার যে হাইপোথিসিসগুলো আছে, আর্গুমেন্টগুলো আছে, সেগুলো আমি মডেলিং বানানোর চেষ্টা করব। সেইখানে চায়না হচ্ছে একটা, তুমি বলতে পারো, স্যাম্পল ফিল্ড। এটা কিন্তু মানে চায়না দেশটা আসলে এত বড়, এটা আসলে তুমি যদি অন্তত 20-25 বার না যাও, তুমি আসলে চায়না বুঝতে পারবে না। তো আমি গেছি মাত্র 1 বার, তাও থাকছে মাত্র 1 মাস, সেরকম 28 দিন। এইটার ভিত্তিতে আমি যদি বলি যে আমি চায়না নিয়ে বই লিখতেছি, সেটা আসলে একটা অদ্ভুত কথা শোনাবে। মানে বিষয়টা এরকম যে ক্লাস 1-এর একটা বাচ্চা বলতেছে আমি
কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পিএইচডি করতেছি। তো ব্যাপারটা ওইরকম হবে। তো আমি এটাকে কখনোই বলবো না যে এটা চায়নার বই। আমি এটা বলতে পারি যে আমি যেহেতু মানুষের সাথে গল্প করি এবং কালচার এক্সপ্লোর করার চেষ্টা করি, ফলে আমি একটা নতুন কালচার এক্সপ্লোর করে আমার যে প্রশ্নগুলো তৈরি হয়েছে যে ফ্রিডম না ফ্যাসিলিটিস, যেমন ধরো ফ্রিডম কথাটাও লোকজন ঠিক মতো বোঝে না। যেমন আমি কিছুদিন আগে আমাদের এক সিনিয়র ভাই, সে নেভিতে আছে, তাকে বলতেছিলাম ফ্রিডম না ফ্যাসিলিটিস দরকার। এখন সে বলতেছে যে চায়নার মানুষ তো খুব সুখে আছে, হ্যাপি আছে, আনন্দে আছে, ওরা তো কেউ বলে না এইসব। মানে সে ফ্রিডম ব্যাপারটাকে সে আসলে কিভাবে ইন্টারপ্রেট করছে আল্লাহই জানে। তো ফ্রিডমের ডেফিনেশনটা আগে ফিক্স করে, ফ্যাসিলিটিস সবাই বুঝে, কিন্তু ফ্রিডম বলতে সম্ভবত মানে ওনার লেভেলের মানুষই যেহেতু ফ্রিডম বোঝে নাই, তো সেক্ষেত্রে অধিকাংশ মানুষ ফ্রিডম ব্যাপারটা হয়তো বুঝতে পারবে না। তো এই জন্য আমার ফ্রিডম বলতে আসলে আমি কি বোঝাইতে চাচ্ছি, এটা ফ্রিডম নিয়ে আসলে আগে আমার একটা বড় আর্টিকেল লিখতে হবে বইতে, যে ফ্রিডম বলতে আসলে আমি কি মিন করতেছি, ওইটা সাথে তারপর হচ্ছে ওই ডুয়েলিটিটা, মানে ওই কনফ্লিক্টটা, যে তোমার আসলে মানুষের যদি একটাই চয়েস থাকে যে তুমি ফ্রিডম অথবা ফ্যাসিলিটিস। তো আমার ধারণা, এটা আমি মোটামুটি শিওরই, মানে চায়না এক্সপ্লোর করে বা বাংলাদেশের মানুষ দেখেও বুঝছে যে রাষ্ট্রের জন্য দরকার হচ্ছে আসলে তার নাগরিকের ফ্যাসিলিটি এনশিওর করা। এইটা যদি এনশিওর করতে পারে তাহলে আসলে সেই রাষ্ট্র অটোক্রেট না ডেমোক্রেটিক, এটা মেনে করে না। এটা আসলে মানে কেউ হয়তো অতটা মাথা ব্যথার কারণ হিসেবে তো আমাদের দেশের লোকজন তো আসলে অথর্ব এবং ভিক্ষুক মানসিকতার। তুমি দেখছো কিনা যে তারেক জিয়ার সামনে যেভাবে লোকজন গিয়ে পা ধরে সালাম করতেছে, এটা কিন্তু খুব অড আসলে। এটা তো তাহলে স্বাধীনতার পরিচয়, মানে ফ্রিডম বলতে আমরা যেটা বুঝি যে মাথা কেন ঝুঁকে দিতে হবে একজনের সাথে, মানে ভক্তি হয়ে গেল। হ্যাঁ, এটা তো হলো না। মানে উনি অনেক বছর পরে ফেরত আসছে, ঠিক আছে, সামনে প্রধানমন্ত্রী হবেন, ওনার পলিসি আছে, সেটা আমরা দেখবো। কিন্তু যেভাবে লোকজন গিয়ে একদম স্তুতি, হ্যাঁ মানে সালাম করতেছে দুইটাতে, বয়স্ক মানুষজন, ছোট পোলা বানানো, মানে যে ধরো বয়সে তারপরে কাছাকাছি। তো এটা আসলে অড্ডকি, মানে এই যে এইসব চাটুকার প্রবৃত্তি, তো এই ধরনের চাটুকার প্রবৃত্তি মানুষজনের আসলে কথা বলার কি সুযোগ, এদের আসলে কথা বলার সুযোগ দিলে এরা গ্যাঞ্জাম করবে। তো সেটাই বলতেছিলাম যে আসলে রাষ্ট্রের ফ্যাসিলিটিস এনশিওর করতে পারে না বলেই তখন এরা মনে করে যে এই সরকারকে গাড়ি দিলাম, এটা করলাম, সেই করলাম, সেটাই বোধহয় বিরাট কিছু হয়ে গেল। বিষয়টা তা না। তো ওই জন্য যে মানুষের আসলে ফ্যাসিলিটিস দরকার, যার ফ্রিডম দরকার সে আসলে এগুলো না চিন্তাও করে না, সে তার মতো লাইফ লিড করবে এবং এরা পাই চার্টে 1% পাবে আসলে, বা আরো কম। হ্যাঁ, কারণ আপনি যে চ্যালেঞ্জের কথা বললেন, যেমন যে খাঁচার পাখি, খাঁচার ভিতর থেকে আয়েস আরাম, ওই যে ফ্যাসিলিটিসই তো ওখানে তো সমস্ত ফ্যাসিলিটিস আছে, সে তো খাঁচা খুলে দিল তো সে আর যেতে চায় না। তো হঠাৎ কারণ করে সে যে কখন উঠতে পারতো এটাই ভুলে গেছে, উঠতে উঠতে এবং সে ঠিক আছে খাদ্য পাচ্ছে, তার তো খারাপ লাগার কিছু নাই। তো ওই জিনিসটাই মনে করো যে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো। সেইখানে চায়নার কিছু পর্যবেক্ষণ এক্সপিরিয়েন্স হতে আসবে, বাট বইটা আসলে চায়না ভিত্তিক না। এটা আমার কাছে খুবই কিউরিওসিটি, কারণ আমিও রিসেন্টলি আর কি এই জিনিসটা নিয়ে আর কি আমার মাথার ভিতরে ঢুকে গেছে যে আসলে স্বাধীনতার যে ব্যাপ্তি, এটা আসলে মানুষ আসলে কি আদৌ স্বাধীনতা চায় কি না, বা মানে ওই যে সবার আগে আপনার ওইটা গুরুত্বপূর্ণ জিনিস যে ফ্রিডমটা আসলে কি। এখন আপনার যদি আপনার ডেফিনেশন অনুযায়ী যে ফ্রিডমটা আপনি লিখবেন, এখন ওইটা তো সবার কাছে সব রকম না হইতে পারে, আদৌ এরা বুঝে কিনা ফ্রিডম। হ্যাঁ, ওই যে বললাম বিশাল বড় মানে উনি নেভির একজন অফিসার, উনি ফ্রিডম ঠিক মতো বুঝলো না, তাহলে আমি আর ওটা কিভাবে, তাহলে মানে ধরো যে একজন র্যান্ডম ফেসবুক আর র্যান্ডম ইউটিউবার সে বুঝবে, এটা আমার ডাউট আছে। ফলে এই জন্য ফ্রিডমকে আগে সুস্পষ্টভাবে আমি কি বলতে চাচ্ছি এটা আগে খুব ভালোভাবে ডিফাইন না করে এটা নিয়ে গঞ্জাম, মানে লোকজনের বিভ্রান্তি তৈরি হবে। অবশ্য আমাদের মানুষজন বই এমনিতেও পড়ে না, ফলে কনফুসিয়াসকে আদৌ এরকম বুঝছিল কিনা, এই জন্য সে বলছিল যে তোমাকে ইন্ডিভিজুয়ালিজম দিলে তুমি স্বাধীনতার নামে আসলে তুমি ভোগবাদিতা আর যথেচ্ছাচারেই তুমি ঢুকে যাবা এক, আর অতিমাত্রায় সিস্টেম ঢুকলে আবার ওখানে ইন্ডিভিজুয়ালিটি মানে কিছু অর্থে বিকাশের যে জায়গাটা থাকে ওইটা একটু রোধ হবে। এই জন্য তিনি একটা টাগ অফ ওয়ারের মতো দুইটাকে একটা জোড়া দেওয়ার চেষ্টা করছে আর কি তার ওইটার মাধ্যমে। তো এই জায়গাটাতে আসলে ইন্টারেস্টিং ব্যাপার লাগছে। তো এখন ওই যে চায়নার ভিতরে লোকরা কি ধরেন বললো যে আপনি বললেন যে তারা ফ্যাসিলিটিস বা কাজ করে একরকমভাবে ওইভাবে, তো তারা কি কখনো এই রাষ্ট্রীয় যে সার্ভেলেন্স বা একটা নিয়ন্ত্রণ যে বিষয়টা আছে এটা নিয়ে কি তারা খুব বেশি উদ্বিগ্ন?
আমার মনে হয়েছে মানে আপনি যতজন মানুষ না। দেখছেন ইয়াং ছেলে পেলে যারা একটু রেবেলিয়াস প্রকৃতি তারা বাইরে যাওয়ার চিন্তা করে, বাট যারা দেশে আছে তারা এগুলো নিয়ে মানে এটা তারা মেনে নিছে আর কি। এটা নিয়ে আমার মনে হয় না এটা নিয়ে মধ্যে তো বিশেষ কোনো মাথা ব্যথা আছে। চাইনিজ জেনজিদের সাথে আপনার কোনো আলাপ হয়েছিল বা তাদের হ্যাঁ। তো তাদের অবস্থা কেমন এখন? তাদের উপরে কোন ভূত চেপে বসছে আর কি? আচ্ছা চায়নায় কিন্তু বেকারত্বের হার দিন দিন অনেক বাড়তেছে এবং চায়নার ইকোনমি কিন্তু ডিক্লাইন করতেছে। এটা তুমি যদি গুগলে সার্চ করলে পাবা কিনা আমি শিওর না, দেখতে পারো, কারণ চায়নার অনেক মিস ইনফরমেশন পাওয়া যায় গুগলে। কিন্তু মানুষজন স্টুডেন্ট ওদের সাথে কথা বললাম বা যারা চাকরি টাকরি করে ওরা বলতেছে চায়নার ইকোনমি করতেছে, ডিক্লাইন করতেছে, ফলে বেকারত্বের সংখ্যা বাড়তেছে। এবং জেনজি যারা এদের যারা বিদেশে যায় তারা তো যায়, দেশে একটা চাকরি পাইতে এদের হয়ে যাচ্ছে, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর যারা চাকরি পাচ্ছে না এদের একটা বড় অংশ হচ্ছে আমাদের বাংলাদেশি পোলাপানের মতো, যারা ওই সারাদিন ডিভাইস আসক্তি বাংলাদেশিদের চাইতে আমার বেশি মনে হয়েছে। তুমি ট্রেনে যাচ্ছ, প্লেনে যাচ্ছ, এই ডিভাইস ডিভাইস ডিভাইস, মানে আর কিছু নাই, আশপাশে মানুষের কোনো নাই, ডিভাইস ডিভাইস ডিভাইস। তো এদের বাবা মার টাকা আছে, বাবা মার টাকার উপরে নির্ভর করে আনন্দ ফুর্তি করতেছে এবং প্রচুর টিকটক, মানে যে রাস্তাঘাটে বেরোলে খালি টিকটক শুটিং। আচ্ছা, তাহলে ওখানেও তো এই ভূতটা মানে বেশ প্রকোপ। হ্যাঁ, মানে আমরা আমাদের ছেলে পেলেদের বলি যে এরা একদম ডিভাইস আসক্ত, বা ডিভাইস আসক্ত বলতে কি বোঝায় এটা আসলে চায়না না গেলে তুই করতে পারবে না। অ্যাটলিস্ট আমাদের ছেলে পেলে তো আশপাশে মানুষ কি করতেছে একটু খেয়াল করে, এরা কিচ্ছু না, কানে হেডফোন দিয়ে ডিভাইস শুনতেছে তো শুনতেছে, কি হইতেছে না হইতেছে কোনো খবরই নাই। তো তাহলে ওই সোশ্যালাইজেশন ক্রাইসিস, রাস্তায় হাঁটতেছে এমনি করতে সোশ্যালাইজেশন ক্রাইসিসে পড়বে। ওই যে এগেইন মানে মডার্নিটির যেই ঝামেলাটা বা পোস্ট মডার্ন যেই অবস্থাটা ওইটাই আর কি ওইখানে দেখতে পাইতেছি। তো এটা তাহলে একটা কমন ট্রেড হয়ে গেছে এগুলো সব জায়গায়, আমেরিকা, চায়না, কোথাও কোনো বাদ নাই। হ্যাঁ, মানে তুমি যে কোনো একটা ভালো জায়গায় যাবো দেখো টিকটক শুটিং হচ্ছে, টিকটক শুটিং, মানে আমাদের ছেলেমেয়ে তো এত টিকটক শুটিং করে না, প্রচুর টিকটক ভিডিও, টিকটক। তাহলে ওখানকার ডেটিং কালচার কি আপনি কোনো এক্সপ্লোর করা হয়েছে কিনা, বা সম্পর্ক, প্রেম, বিয়ে শাদী? চায়নায় বিয়ে করাটা কিন্তু খুব কমপ্লেক্স, মানে মেয়েদের টাকা দিতে হয়, মানে বিয়ে করার সময় মেয়েদের বেশ ভালো পরিমাণ টাকা দিতে হয়। আমাদের এখানে তো আগে মেয়ের পরিবার ছেলেকে যৌতুক দিত, এখানে উল্টা, ছেলের মেয়ের পরিবারে যৌতুক দিতে হয়। হ্যাঁ, বেশ ভালো রকম অ্যামাউন্টের কম দিতে হয়, ছেলের বাড়ি এবং গাড়ি থাকতে হয়, যেটার কারণে ওখানে বিয়ে করাটা খুবই কঠিন হয়ে গেছে। চাইনিজ মেয়েরা দেখা যাচ্ছে এই জন্য বিদেশি ছেলে বেশি বিয়ে করে, বেশি বলতে পারো না, বিদেশি ছেলে বিয়ে করার হার বাড়তেছে, কারণ ওদের ক্ষেত্রে তো এইসব জটিলতা নাই, আর প্রচুর পরিমাণ ডিভোর্স, আর ওখানে হয় মানে লিভিং করা বরং তুলনামূলক ইজি বিয়ে করার চেয়ে। কিন্তু মেয়েরা কি আসলে ওই লিভিং বা ওইদিকে কি ঝুঁকতে চায়? হ্যাঁ, মানে ওদের মেয়েরা তো অনেক স্বাধীন চেতা, বাংলাদেশি মেয়েদের মতো না। তো ওখানকার মেয়েরা তো মানে যতগুলা ইয়েতে গুরুত্বপূর্ণ পজিশন, যেমন ধরো পুলিশ বা হোটেল রেস্টুরেন্টের যে দায়িত্বগুলো, এগুলো তো ছেলেদের সাথে মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ। এটা আমি অন্তরিয়াতে বলতেছিলাম যে হয়তো গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে, টপ পজিশনগুলোতে মেয়েদের উপস্থিতি কম, কিন্তু ডে টু ডে যে রেগুলার পজিশন এগুলো ছেলেদের চাইতে মেয়েদের বেশি, অংশগ্রহণ অনেক বেশি। আমার ধারণা বাংলাদেশের মতো চায়নাতেও ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি। বাংলাদেশে যেরকম এখন 53% মেয়ে, মানে লাস্ট যেটা দেখছিলাম যে 53% মেয়ে, 47% বোধহয় ছেলে। তো আমার ধারণা চায়নাতেও এটা 50-50 রেশিও না, রেশিওতে মেয়েদের সংখ্যা একটু বেশি হওয়ার কথা, কারণ চলতে ফিরতে স্টেশনে সব জায়গাতে ছেলেদের সাথে মেয়েদের একটু বেশি দেখি। তো আমার মনে হয় যে চায়নার ওই ব্যাপারটা আছে, ফলে ইয়েতে মানে আমাদের এখানকার যেমন ধর আমাদের যে ধর্মীয় মূল্যবোধ বা স্ট্রাকচারের কারণে দেখা যাচ্ছে যে সোশ্যাল স্ট্রাকচারের কারণে এখানে তো ছেলে মেয়ের মেলামেশা বা ওই চাপালিশ আকাঙ্ক্ষার যে বিষয়টা, ওখানে তো অনেক রকম ব্যাপার আছে, তাই না? যেমন ধরো যে আমি যদি এখন আমার যাকে ভাল লাগে তাকে নিয়ে যদি আমি এখন ইয়েতে যাই, ঘুরতে যাই, বিয়ের কাগজপত্র হাবি মেলা কিছু দেখাইতে হবে, তাই না? বা কেউ যদি ছবি তুলে দেয়, আরে বিয়ে ছাড়া ঘুরতে গেছে, অনেক জ্ঞান সামাজিক রোশনালতা করতে হয়। তো চায়নার ক্ষেত্রে এই সব রেস্ট্রিকশন তো নাই, ফলে এরা এদের যথেষ্ট পরিমাণ ফ্রিডম ভোগ করে এইসব ক্ষেত্রে। তাহলে বিয়ের ক্ষেত্রটা, ওদের যে বিয়ের যে ইনস্টিটিউশন, এটা তো মানে ভালোই ডিক্লাইন করতেছে। আমি তো ইউনিভার্সিটি হইতে দেখলাম আর কি,
ওই যে মানে রিসেন্টলি একটা নিউজ আসছিল না যে আর কি আহ, বিয়ে না বাচ্চা সম্পর্কে, ও আচ্ছা এইটা একটা ভালো কথা মানে প্রসঙ্গ, সেটা হলো যে ওদের যে এখন বার্থ রেট কি ডিক্লাইন করতেছে এরকম। বার্থ রেট তো ওই যে অনেকদিন থেকেই তো এক বাচ্চা নীতি ছিল, এখন এখন তো খুলে দিছে খুলে দিচ্ছে। রিসেন্টলি আমি শুনছি, এটা ভেরিফাই করতে পারি নাই, যে এখন বোধহয় এরা মানে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে করতেছে, মানে এনকারেজ করতেছে, কারণ বুড়া মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে চায়নায়। আচ্ছা, চায়নায় এখন ধরেন শুধু কি চাইনিজ লোক ছাড়াও আরো অন্যান্য বিশ্বের কত মানে কেমন কি লোক? আফ্রিকান প্রচুর মানুষজন আছে, আফ্রিকান প্রচুর মানুষ ওখানে পড়তে আসে, ব্যবসার উদ্দেশ্যে আসে। ইউরোপের মানুষও আসে, তবে আমার যেটা মনে হয়েছে আফ্রিকানদের সংখ্যা তুলনামূলক বেশি। এই তো মানে আফ্রিকান মানুষজন প্রচুর পরিমাণ চায়নায় আসে পড়ার উদ্দেশ্যে, বা মিডল ইস্টে প্রচুর। চায়নায় আসলে ওইখানে লোকজন দুইটা কারণে আসে, হয় ব্যবসার উদ্দেশ্যে আসে অথবা হলো এই পড়তে আসে। শুধুমাত্র ভ্রমণের পারপাজে চায়নায় মানে একটু কম মানুষই আসে। আমি এটা এটা স্ট্যাটিস্টিক্যালি বলতে পারবো না, জাস্ট আমার অবজারভেশন থেকে দেখলাম যে এখানে ভার্সিটিগুলোতে প্রচুর বিদেশি পড়ে, এবং এই ব্যবসার উদ্দেশ্যে কন্টিনিউয়াসলি লোকজন আসতেই থাকে। ওই হোটেলগুলোতে গেলে দেখা যায় যে কত জাতিসত্তার মানুষ আসছে, এরা বেশিরভাগই ব্যবসার উদ্দেশ্যেই আসছে। ভ্রমণের ক্ষেত্রে চায়না কিন্তু আসলে খুব আইডিয়াল জায়গা না। একটা বড় সমস্যা হচ্ছে যে চায়নার এই যে এইগুলো স্থাপনাগুলো, মিউজিয়াম বলো বা আমাদের জায়গাগুলো, সব হচ্ছে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমাদের তো মানে আমাদের এই কন্টিনেন্ট, আমাদের লাইফ শুরুই হয়ে গেল বিকালের পর থেকে। তো 5টার মধ্যে যদি বন্ধ হয়ে যায় তো সেইখানে কেমনে যাবে? আবার যাওয়ার আগে যে পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এত জ্ঞানজাম, এত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইভাবে যাওয়া যায় নাকি? ফলে আমার কাছে চায়নার খুব একটা টুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি মনে হয়নি। আর এখানে ধরেন বিয়ের প্রসঙ্গে আরেকটা বিষয় আসলো, সেটা হলো যে ওইখানের যে মানে ওরা যে এখন মানে এখন যে আমরা দেখি যে জাপানে ধরেন আপনার জন্ম আর কমে যাচ্ছে, বা চায়নাতেও ওইরকম হইতেছে। তো এইটা কি আসলে ওই আপনার ধরেন ইন্ডিভিজুয়ালিজম বা ক্যাপিটালিস্টিক যে একটা প্রভাব, বা আপনি যেটা বললেন যে ওখানে বিয়ে করতে অনেক ছেলেদেরই নাকি অনেক ঝামেলা হয়, মানে অনেক বেশি পে করতে হয় মেয়েদেরকে, তো এইটাও কি একটা মানে প্রভাব হিসেবে কাজ করে কিনা, যার কারণে আসলে বিয়ে ইনস্টিটিউশনে আসলে ওইখানকার তরুণরা অতটা আগ্রহ দেখাচ্ছে না? আসলে তুমি যদি চিন্তা করে দেখো, মনে করো যে পৃথিবীতে কোনো ধর্ম নাই, তো ভোলগা থেকে গঙ্গা বইটা যদি পড়ো, ওইখানে তুমি দেখবা যে বাপ ভাই ছেলে সবার সাথেই কিন্তু চাপালিশ করা যায়, করতেছে। এরপরে বিয়ের তাহলে আসলে প্রয়োজন কেন পড়লো? কারণ হলো যে এত চাপালিশ করার কারণে যে সমস্ত বাচ্চা তো জন্ম হয়, সেই বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে? আর আমার যে সম্পত্তির উত্তরাধিকারকে বন্টন হবে। ফলে বিয়ের কিন্তু মূল উপযোগিতার জায়গাটাই হচ্ছে যে তোমার বৈধ উত্তরাধিকার করা এবং দায়িত্ব অধিকার। এছাড়া তো আসলে বিয়ের কোনো ইউটিলিটি নাই, তাই না? মানে তুমি কারোর প্রতি তুমি শারীরিকভাবে আকর্ষণ বোধ করছো, সেটা তো আসলে বিয়ে করার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নাই। তুমি যদি ইয়ের জায়গা থেকে একদম আইডিয়ালি চিন্তা করো এবং প্রাচীন সমাজ ব্যবস্থার চিন্তা করো, ওইভাবেই করছে। তো যেহেতু মানুষজন এখন ভোগবাদিতাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করা শুরু করছে, এবং মরে গেলে এই সমস্ত সম্পদ আছে কিনা কিছু যায় আসে না, বৈধ উত্তরাধিকারটা আমি কি করব, মানে আমার পরে কে, সেটা আমি কি করব? ফলে মানুষের মধ্যে যেহেতু নিহিলিজম বাড়ছে, তো যদি মানুষের নিহিলিজম বেড়ে যায়, তার সম্পদের লেগাসি রক্ষার কোনো ব্যাপার না থাকে, তার অমরত্বের লোভ চলে যায়। মানে সন্তান জন্ম দেওয়ার একটা বড় কারণ কিন্তু অমরত্বের একটা লোভ। হ্যাঁ, অমরত্বের লোভ, যে আমি থেকে গেলাম। তো যখন তুমি এইসব কিছুই চিন্তা করতেছো, শুধু আমি যেটুক বেঁচে আছি এইটুক সবাই আমার, আনন্দ ফুর্তি করে সময় পার করে দেয়, তখন তো আসলে যেহেতু সন্তানের প্রসঙ্গই নাই, তাহলে তোমার বিয়ে তো কারোর প্রতি আকর্ষণ লাগবে, সেও যদি তোমার প্রতি আকর্ষণ বোধ করে, তুমি তার সাথে সময় কাটায় না। তো ওইটার একটা বড় কারণ তো আছে, যেখানে মনে করো যে ধর্মীয় অত নাই, কঠোরতা নাই, এইসব দেশে তো ধর্মীয় কঠোরতা নাই, ফলে কোনো ব্যাপারও নাই, তুমি তো রেপ করতেছো না। এই জন্য হয়তো ওই যে বিয়ের ব্যাপারটা ওই জায়গা থেকে হয়েছে, মানে ওই জায়গা থেকেই হয়তো ডিক্লাইন করতেছে। তাহলে ধরেন
তাহলে এইখানে ওই যে বিয়ের ক্ষেত্রে যেমন বলা হয় যে পবিত্রতার বন্ধন, তারপরে ধরেন ভালোবাসা, যে একটা মানে একসাথে যুগ যুগ পাড়ি দিয়ে দেওয়া বিবাহের মাধ্যমে, মানে এই যে একটা ডিভিনিটি যে আরোপণ একটা বিষয় দেখি এগুলো তো আমরা। তৈরি করা, এগুলো তো আর মানে absolute মানুষের ফিলিংস না। মানে তুমি শুধু বাংলাদেশেই যে চিন্তা করো যে 10 বছর সংসার করার পরে তুমি তাদের কাছে ফিডব্যাক নাও যে হাউ আর ইউ ফিলিং নাও, এরা আসলে কেন একত্রে আছে, সামাজিক একটা ভাবমূর্তির ব্যাপার আছে, বাচ্চাদের রেসপন্সিবিলিটির ব্যাপার আছে, অনেক কিছু ক্যালকুলেশনের কারণেই তখন কিন্তু পুরো বিষয়টা এক ধরনের চাকরির কারণে থেকে যায়। হ্যাঁ, একটু চাকরি মানে ওটা একটা অফিস জবের মতো। হ্যাঁ, মানে এই যে তুমি যেগুলো বললা এই সমস্ত কারণে তুমি যদি ই করো, পাই চার্ট করো, তুমি 1000 এরকম দম্পতির ইনাউস স্যাম্পল নাও যারা 10 বছর সংসার করছে, 1000-এর মধ্যে তুমি যদি মানে 1000-এর 1% কত, 1000-এর 1% সম্ভবত 10। তুমি 1000-এর মধ্যে সর্বোচ্চ 100টা কেস পাবা যারা ওই আসলে এই সমস্ত কথা বিশ্বাস করে। 100টা আমার কাছে তো একটু খুব উচ্চাভিলাষী মনে হচ্ছে না, খুবই বেশি আসলে, ওরকমটা পাওয়া যায় না। হয়তো 50টা কেস পাবা। তো এই স্যাম্পলটা যদি আরো বারো দেখবে যে ওই 4-5% তো একটা ডিফেক্টিভ স্যাম্পল, রিপ্রেজেন্টেটিভ না। তো যেখানে পুরো বিষয়টা এক ধরনের চাকরির মতো হয়ে যায় সেখানে তো ওরকম কিছু না। তারপরেও যদি ওই ধর্মীয় বিধিনিষেধ না থাকতো এবং ভাবমূর্তিগত বিষয় না থাকতো তাহলে দেখতে যে এই পার্সেন্টেজটা আরো কমতো, তারা ডেসপারেট হয়ে যেত, কিসের কি থাকবোই না। তো এটা তো একটা বড় ব্যাপার তো আছে। ইন্টারেস্টিং। তাহলে ওই যে পবিত্রতা, যে ভালোবাসা, ওটা আমাকে খুবই না, এই পবিত্র বিষয়টাই তো আসলে একটা আরোপিত বিষয়, তাই না? মানে ধরো যে মুসলিমদের কাছে যেটা পবিত্র হিন্দুদের কাছে তো সেটা পবিত্র না, আবার হিন্দুদের কাছে যেটা পবিত্র মুসলিমদের কাছে সেটা পবিত্র, খ্রিস্টানের কাছে যেটা পবিত্র মুসলিমদের কাছে বা হিন্দুদের কাছে রিলেটিভ ব্যাপারটা। তার মানে তো পবিত্র যে জিনিসটা পবিত্র সেটা তো সব মানুষের জন্য পবিত্র হবে, ইউনিভার্সালি হবে, তাই না? সেটা যেহেতু না, যেহেতু সিলেক্টিভ, তাই না? তো তাহলে তো সেটা আসলে হইলো না, মানে সেটাকে তো ঠিক পবিত্র বলে মানা ঠিক না। তো এই ধরনের শব্দ এগুলো আসলে এক ধরনের আমার কাছে এক ধরনের ম্যানিপুলেশন মনে হয়। তাহলে এখন ব্যাপারটা হলো যে বিয়ে করার আগে মানে আসলে কোশ্চেন করা উচিত যে কেন বিয়ে করব, মানে কেন বিয়ে করতে চায় আসলে মানুষ, এই জিনিসগুলা। মানুষের বয়স বাড়লে তার মধ্যে চাপালিশ আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই জন্য। হ্যাঁ, তো কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট কেউ স্বীকার করে না, বুঝছেন? তখন এখন ভালোবাসা সারা, বুঝলেন? এখন এই যে ধরো আমি সেক্স না বলে চাপালিশ বলতেছি, কারণ কি এই শব্দের প্রতি মানুষের এক ধরনের না মানে এক ধরনের কাজ করে। তুমি ধরো যে তুমি আমার জাস্ট বাবুল রেশোর পডকাস্ট গুলো দেখো, কোন একটা ছেলের সাথে আমি পডকাস্ট করে সেটার ভিউ কত হয়, কোন একটা মোটামুটি গুড লুকিং মেয়ের সাথে পডকাস্ট করে কত ভিউ হয়। কারণটা কি? মানে টপিকের সাথে এখানে কি ম্যাটার করতেছে, ওই মেয়েটা গুড লুকিং কিনা সের উপরে ম্যাটার করছে। এইরকম একটা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড একটা জাতি, সেই জাতি তো আসলে এইটা স্বীকার করবে, এটা অসম্ভব, তাই না? আমার যদি কাউকে ভালো লাগে, আমার তাকে মেন্টালি ফিজিক্যালি সবভাবেই ভালো লাগে, সেটা আমি স্বীকার করার মতো অলওয়েজ ওপেন। কিন্তু সেটা কি মানুষ বলবে না আমি একটু পবিত্র বন্ধন, আমার তার প্রতি কোনো, আমি তাকে ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখি, আমি তাকে বড় বোনের দৃষ্টিতে দেখি। এগুলা হচ্ছে এক ধরনের প্রবোধ দেয় এবং আলটিমেটলি মানে মানুষের যে বেসিক ইনস্টিংক্ট তো এটাই তো আলটিমেটলি। তাইলে তো কি হইতো যদি তাইলে তো কি হয়, তার 12 বছরের কোনো ছেলেও বিয়ে করে না, 80 বছরেও 60 বছরেও তো মানুষ বিয়ে করে না। কিন্তু যদি তুমি ওইভাবে বলো যে বন্ডিং, দায়িত্ব বা মেলামেশা করা, মানে সঙ্গী, সেটা তো 60 বছরের মানুষের আরো বেশি প্রয়োজন। হ্যাঁ, লাইফ পার্টনার, হ্যাঁ, তাই না? নিঃসঙ্গতার একটা সঙ্গী। হ্যাঁ, তো বিয়ে কেন মানুষ 25, 26, 30 বছর বয়সে করে? বিয়ে তাহলে একটু বয়স হলে করা উচিত না, 40-50 হয়ে গেলে যখন তার প্রয়োজন হবে যে না একটা আমার এখন একটা সহায় লাগবে। হ্যাঁ, মানে ধরো যে আমি বাচ্চা কাচ্চা ইন্টারেস্টেড না, তাহলে তো আমার বিয়ে করা উচিত 50 বছর বয়সে। 50 বছর বয়সে। হ্যাঁ, মানে ধরো আমি বাচ্চা কাচ্চা ইন্টারেস্টেড, তাহলে আমি 30 বছরে করতেছি, কারণ আমি 70 বছর যদি বাঁচি বাচ্চারা ততদিন বড় হবে। কিন্তু এটা তো না,
হ্যাঁ, তাই না? এটা একটা প্রশ্ন যে আসলে কেউ বাচ্চা নিতে চায় কি চায় না, এটার উপর বেস করে আসলে ওই সিদ্ধান্তটা। হ্যাঁ, বাচ্চা না নিলে বিয়ের জাস্ট 3 বছরের পর থেকে আশপাশের লোকজন যে পরিমাণ তোমার বিরক্ত করবে, বাচ্চা হয় না কেন, তোমার সমস্যা না বউয়ের সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আলটিমেটলি আমাদের এই কথাটা আমি আগেও একবার বলছিলাম, এবং এটা আসলে আমার মৌলিক কথা না, এটা আমি অন্য কোনো একটা লেখায় পড়ছিলাম যে আমাদের যে সম্পর্কগুলা, এই সম্পর্কের ভিত্তিতে আসলে চাপালিশ। যেমন ধরো যে আমার বাবার সাথে আমার মায়ের যে সম্পর্ক, এটা আসলে কি সম্পর্ক? হ্যাঁ ওইটা যে আমরা যেখান থেকে আসছে, যে ছোটবেলায় তো হ্যাঁ, বা ধরো যে আমার বোন, আমার ভাই, এই যে আমরা যে একে অপরের সাথে কানেক্টেড, এই সম্পর্কগুলো তৈরি হয়েছে কিভাবে? মানে আমার বাবা মা সূত্রে। তো আমার বাবা মা নিজেদের মধ্যে চাপালিশ করার কারণে তো এই সন্তানগুলো তৈরি হয়েছে। এরপর ধরো যে মামা, খালা, ফুপু, প্রত্যেকটা সম্পর্কের ভিত্তিতে শেষ পর্যন্ত চাপালিশ। এরপর ধরো বৈবাহিক যে সম্পর্ক, মানে আমার শাশুড়ি, শালা, শালিকা, এইটাও তো কি হইতেছে, তার মেয়ের সাথে আমার একটা সামাজিকভাবে স্বীকৃত চাপালিশের সনদ পাইছি বলেই সম্পর্কগুলো তৈরি হয়েছে। তো যেখানে মানুষের সমস্ত সম্পর্কের রুট হচ্ছে চাপালিশ, তো সেইটাকে তো আসলে হাইড করে আসলে কি হবে? ভাইয়া তুমি জাস্ট একটু সুগার কোট করে বলতে পারো, কিন্তু আমি ঠিক সুগার কোটের মানুষ না। আমার যেটাকে আমার স্পেড মনে হয় সেটাকে আমি স্পেডই বলি, যেটাকে আমার রেড মনে হয় সেটা রেড বলি, যেটা কমলা সেটা কমলাই। ওই সুগার কোট করে, হ্যাঁ সুগার কোট করে কথা বলার অভ্যাস আমার নাই। তো আলটিমেটলি বিষয়টা ওইটাই হয়। তো এই যে ধরেন আবার একটা ট্রেন্ড দেখা যায়, ধরেন মানুষ যে সোলমেট খোঁজে বা একটা মানে একটু টপিকের থেকে বের হয়ে আসে, যদি আলাপ যখন আসলে একটু করেই ফেলি, যে একটা মানে মানসিক একটা সঙ্গী যার সাথে আর কি মানে কথাবার্তা আদান প্রদান করা যায়, ইনসাইট পাওয়া যায়, যে এই যে একটা কম্প্যানিয়ন। হ্যাঁ, তো এই কম্প্যানিয়নের ভিত্তিতেও অনেকের সাথে এই হওয়া যায়, মানে একটা সম্পর্ক তৈরি হয় হয়তো। হ্যাঁ, মানুষ তো মানে জন্তু জানোয়ারের মতো তো সারাদিন শুধু চাপালিশ করে না, তাই না? মানে এখনকার ট্রেড অনুযায়ী দেখলাম আর কি, এখন তো আর কি একদম পুরো কাইন্ড অফ ম্যাটেরিয়ালিস্টিক বস্তুগত হয়ে গেছে আসলে। ধরলাম তাই, কিন্তু শুধুমাত্র চাপালিশের ভিত্তিতে তো কারোর সাথে কারো সম্পর্ক না, তাহলে তো এটা একটা এসকর্ট সার্ভিস হইতো। মানুষকে তো ঠিক অতটা জন্তু জানোয়ারও বলা ঠিক না, তাই না? মানুষের আরো সামথিং মোর। হ্যাঁ, মানে তুমি যদি কারোর সাথে কথা বলে এনার্জি ফিল না করো, যত বয়স বাড়ে এটা আরো ভালো বোঝা যায়। শুধুমাত্র এই চাপালিশের আকর্ষণে কারোর প্রতি দীর্ঘদিন আকর্ষণ ধরে রাখা সম্ভব হয় না, কারণ কিছুদিন পরে তার প্রতি ওই আগ্রহ চলে যায় যদি তার অন্যান্য কোয়ালিটি ভালো না লাগে। ফলে আমি সোলমেট, জার্নিমেট, সবকিছু জার্নিমেট, জার্নিমেট এটা আমি বলি, জার্নিমেট। হ্যাঁ ওকে, তো এই শব্দটা আমার বানানো। তো এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইডিয়া এবং এগুলো এক্সিস্ট করে। কিন্তু আমার মূল সমস্যা হচ্ছে প্লেটোনিক ব্যাপারটা আরোপ করার ক্ষেত্রে, যে তার প্রতি আমার কোনো রকম কোনো অ্যাট্রাকশন নাই। আরে বাবা, তোমার যে অ্যাট্রাকশন, ব্রহ্মচারী থাকো তুমি। হ্যাঁ, তাহলে তুমি একটা ছেলের সাথে মিশতে পারো, তাহলে কোনো ছেলে তোমার সোলমেট কেন হয় না, বা কোনো মেয়ে তোমার সোলমেট কেন হবে না? মানে সে যদি হয়তো দেখা যায় সেটা সমকামিতার দিকে চলে গেছে। তো আমি বলতেছি যে হ্যাঁ, যে তোমার চাপালিশ তো একটা খুব বেসিক ডিজায়ার, এইটাকে ডিসএগ্রি করতে হবে কেন? তুমি বলো যে আমার আছে, কিন্তু সেটা আমি নিজেকে কন্ট্রোল করি। দ্যাটস দ্য পয়েন্ট, যে আমি আমার সভ্যতা, আমার কালচার, আমার রুচি আমাকে বলে যে যার তার মানে তোমার প্রতি তার অ্যাট্রাকশন, চাপালিশ অ্যাট্রাকশন থাকলেই, ডিজায়ার থাকলেই তার সাথে শুয়ে পড়ো না, নিজেকে কন্ট্রোল করো। ওই কন্ট্রোল মেকানিজমটা ডেভেলপ করার জন্যই তোমার মধ্যে এই রুচি বোধ, সভ্যতা, ভদ্রতা এগুলো তৈরি হয়েছে। কিন্তু শুরুতে আমি বলতেছি যে আমার কোনো অ্যাট্রাকশন নেই, কিন্তু আবার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেইটা নিয়ে হচ্ছে আমার আপত্তি। তো মানে যে আমার সোলমেট, যে আমার জার্নিমেট, তার প্রতি আমার চাপালিশ আকর্ষণ থাকবে না? থাকবে তো, কিন্তু আমি সেটা এনগেজ করতেছি কিনা, সেটা এনজয় করতেছি কিনা, প্রায়োরিটি সেটগুলো থাকবে ওখানে, কোনটা ওখানে প্রায়োরিটিটা বেশি। হ্যাঁ, তারপরে এই শব্দটা ভালো লাগছে, সোলমেটটা কেন না? সোলমেট হলে যে আবার ওই অ্যাগেইন ওইটা প্লেটোনিক দিকে একটু টার্ন করে, সোল ওই যে আত্মা, বুঝছে নিতে হবে যে পবিত্র না। এগুলো মানে আমি বললাম তো, আমি আইডিয়ার সাথে একমত, কিন্তু এটা আইডিয়ার যে বহিঃপ্রকাশের সাথে একমত না। মানে জার্নিমেটটা ভালো লাগছে। আমি এই ডিটাচমেন্ট টু ডিপার্চারে বলতেছিলাম যে যখন আমি ওই বিয়াত্রিস আর হচ্ছে দান্তের কাহিনী বলতেছিলাম, তো দান্তের সাথে বিয়াত্রিসের জীবনে দেখা হয়েছে মাত্র 2 বার, তো সেই সম্পর্ক প্লেটোনিক হবে না তো কি হবে?
হ্যাঁ তো ফ্যান্টাসাইজই তো করবে। যদি এই দান্তের সাথে প্লেটন বিয়াত্রিসের রেগুলার দেখা হইতো তাহলে ওটা তাহলে আসলে কি জানুয়ারিতে হইতো। তাহলে কি সেটা প্লেটোনিক থাকতো? তো যত প্লেটোনিকের গল্প এগুলো সবই তো দেখা সাক্ষাৎ না হয়, দূর থেকে ফ্যান্টাসাইজ করার গল্প। রেগুলার দেখা হয়, কথা হয়, অথচ কোনো অ্যাট্রাকশন নাই। এরকম কিছু কেস আমি দেখতে চাই। আমার এই জন্য দান্তের জন্য একটু, আপনি বলছিলেন দান্তে নিয়ে পড়তে, তো আমি কাহিনীটা পড়লাম, তো খারাপই লাগলো আসলে। কি হইতো আসলে সম্পর্কটা করলে? হয়তো আরো কিছু কবিতা বেরোইতো। না না, এটাই তো বলতেছি, মানে তার সাথে জীবনে 2বার দেখা হয়েছে মাত্র। মাত্র 2বার দেখা হয়েছে। তো সেটা প্লেটোনিক সামনে হলে কি হবে? সেটা তো কল্পনাতেই থাকবে। আমার সাথে রেগুলার দেখা হয়, প্রতিদিন রাতে কথা হয়, অথচ তার প্রতি কোনো অ্যাট্রাকশন ফিল করি। এগুলো তো ভণ্ডামি আসলে। তো আমি ভণ্ড, ডেফিনেটলি আমি ভণ্ড, কিন্তু তুলনামূলক কম ভণ্ড আর কি। কম ভণ্ড। যাক, আপনার সত্যবাদী ভালো লাগলো। তো এখন শেষ প্রশ্ন করি, সেটা হলো যে আপনার মানে আপনি তো চীনে গিয়ে তো মনে হয় ওইখানকার মুসলিম কমিউনিটি কেমন দেখেন? আমি তো ইয়েতে গেছিলাম, সাংহাইতে একটা মসজিদে গেছিলাম, ওখানে নামাজ পড়ছি। তারপরে গুয়াংজুতে কিন্তু একটা বিরাট মসজিদ আছে, ওই মসজিদে মানে জুমার সময় হাজার হাজার মানুষ, মানে রাস্তায় লোক চলে আসে। তো ওখানে 2 ধরনের মুসলিম আছে, একটা তো ওই যে থেকে ওই উইঘর মুসলিম, আর একটা হচ্ছে জায়গা থেকে আসে, ওই তুর্কি ওই সব জায়গা থেকে মুসলিম। তো ওই মুসলিমরা ওরা মোটামুটি ওদের 2 ধরনের বিজনেস, একটা হচ্ছে এই ধরা, মানে ও এই নুডলস ধরনের করে, মানে যত রকম নুডলস আছে ওই ধরনের, আর একটা হচ্ছে নর্মাল রেস্টুরেন্ট। তো ওখানে যে মুসলিমরা আছে ওরা তো মানে সব রকম রিচুয়াল পালন করেই, কিন্তু আর কি মানে রেস্ট্রিকশন আছে যে কোনো ধর্ম পালন করার ব্যাপারে। যেমন ধরো যে ওখানে আজান হয় না, আজান দেওয়া যাবে না, কারণ অন্যদের ডিস্টার্ব হয়। সো বা অন্য সময় প্রোগ্রাম, কোনো ধর্মীয় প্রোগ্রামের সময় মাইক ব্যবহার করা যায় না, সেটা যে ধর্মেরই হোক। তো এইসব ব্যাপার স্যাপার আছে। এবং মানে যেহেতু ওখানে মুসলিমরা সংখ্যালঘু, তো ওই রকম একটা ব্যাপার আছে। তো উইঘর নিয়ে তো আমার যেটা আমরা শুনি, আমার কাছে মনে হচ্ছে উইঘরের ব্যাপারটা হয়তো সত্য। বেজিক আমি একজনের ইন্টারভিউ করতেছিলাম, যখনই বলছে যে চাইনাদের প্রফেশনাল ইথিক্স কেমন, সাথে সাথে ইন্টারভিউ শেষ হয়ে গেছে, আর কোনো কথা বলবে না। তো পরে সে বলতেছিল আসলে আশপাশে যে এত কেজেস পাই, এটা তো আমার এটা বোঝা যায় না, আর এত এত ক্যামেরা, এবং তোমার মনে হচ্ছে যে চাইনিজরা ইংলিশ পারে না। এদের অনেকে আসলে ইংলিশ পারে, কিন্তু তোমার সাথে অভিনয় করে যে ইংলিশ পারে না। ফলে তুমি আমি ইংলিশে কথা বলতেছি, কিন্তু তুমি মনে করতেছো সেটা তোমার কথা কিছুই বুঝতেছে না, কিন্তু আসলে তোমার কথা বুঝতে পারে। ইংলিশ বলো না কেন তাহলে? বলে না, ভাল লাগে না, বলে না। অনেকেই নাকি ইংলিশ পারে, কিন্তু ইচ্ছা কিন্তু বলে না। তাহলে তো এখন মানে দেখি যে ভালো লেভেলে সার্ভিস, এখন তো আমার ভয় লাগতেছে যদি কোনো সময় যাওয়া হয়। হ্যাঁ, বলতেছে যে অনেকেই কিন্তু ইংলিশ বুঝে, কিন্তু তুমি তোমার কাছে কোনো স্বীকার করবে না যে সে ইংলিশ বুঝে। এটা তো আসলে ফ্রিডমের মানে এই যে ফ্রিডমটা তো এখানে আসলে এত। তো এই জন্য ওই যে আমরা উইঘর নিয়ে যে সমস্ত গল্প টল্প পড়ি, এটা সত্য হওয়ার চান্স আছে। ঠিক আছে, তাহলে অনেক কথা হলো আপনার। হ্যাঁ, তোমার পডকাস্ট গুলোতে তো সাউন্ডের সমস্যা হয়, আশা করি এটা সাউন্ড ঠিক না, আশা করি এটা ঠিক হবে। এটা তো কমলা দেওয়ার জন্য কমলা দিয়ে একটা চিয়ার্স হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, চিয়ার্স।